নমস্কার, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশেষ লাইভ ফোনের অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভে চলে এসেছি। তার মানে আপনারা জানেন সরাসরি ম্যাডামের সঙ্গে আপনারা কথা বলতে পারছেন, ডাক্তারবাবুদের সঙ্গে আপনারা কথা বলতে পারেন। তার কারণ আপনাদের শরীর স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসা নিয়ে আপনারা আলোচনার মাধ্যমে কিভাবে একটা পার্মানেন্ট সলিউশন পাওয়া যায়, কিভাবে একটা প্রপার অ্যাডভাইস পাওয়া যায়, সে বিষয়ে অনেকটাই আপনারা অবগত হন। আমাদের প্রত্যেক দিনই তো বিভিন্ন টপিক চলে, বিভিন্ন আলোচনা থাকে যে কিভাবে আমরা একটা রোগমুক্ত জীবন খুঁজে পাবো, সুস্থ সবল সতেজ জীবন ফিরে পাবো। তার কারণ একটাই যে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু সেইভাবেই কাজ করে যাচ্ছে। তাদের গ্রুপ অফ ডক্টরস এবং তার সঙ্গে এক্সপার্ট ডক্টররা ভীষণভাবে তারা কিন্তু তাদের এই পরিশ্রম, তাদের এই অক্লান্ত চেষ্টা সব কিছুতেই তারা কিন্তু সাকসেসফুল হচ্ছেন, অবশ্যই বলতে হয়। তার কারণ এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু তাদের শুধুমাত্র তারা কলকাতার মধ্যে সীমাবদ্ধ নয়, কলকাতা, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ এবং বিদেশের বুকেও তারা কিন্তু মানুষকে পৌঁছে দিচ্ছেন, প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন আয়ুর্বেদ চিকিৎসাকে। আর আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে মানুষ খুব ভালো আছেন, এটা হলো সবচেয়ে পরম প্রাপ্তি। আর সেইভাবেই কিন্তু আমাদের আলোচনা থাকে, আমরা প্রত্যেক দিন বিভিন্ন টপিক রাখি। তখন সেই বিভিন্ন ক্রনিক রোগ থেকে শুরু করে বিভিন্ন সেই ছোট রোগ, বলবো কি ছোট্ট একটা জ্বর থেকেও যে কি মারাত্মক রোগে পরিণত হতে পারে সেটা আপনারা জানেন অনেকটাই। পেটের অসুখ থেকে কি একটা পজিশনে চলে যেতে পারে, মানে দীর্ঘদিন ধরে যারা বিভিন্ন রোগকে একবার পুষে রাখছেন, ভাবছেন যে হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে বা বাইরে থেকে কিছু প্রপার মানে ডক্টরের পরামর্শ ছাড়াই কিন্তু আপনারা সেই কাজগুলো করে যাচ্ছেন, তাতে হয়তো সাময়িক একটা সুখ পাওয়া যায়, সাময়িক হয়তো আরাম পেলেন, কিন্তু আপনি নিজেও বুঝতে পারছেন না আপনার শরীরের মধ্যে সেই ওষুধগুলোকে ইনটেক করে কতটা একটা খারাপ আরেকটা রোগের যে সৃষ্টি করছেন, আমন্ত্রণ করছেন, সেটা হয়তো আমরা অনেক সময় বুঝি না। তাই জন্যই তো ডক্টরদের পরামর্শটা ভীষণ ইম্পর্টেন্ট। আর এইভাবেই কিন্তু আমরা চলছি এবং বিভিন্ন ডক্টররা এসে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিভিন্ন ডক্টররা এসে তাদের সুপরামর্শগুলো দিচ্ছেন এবং এনবিপিতে সেইভাবে কিন্তু প্রপার ডায়াগনোসিস, প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে একটা সুস্থ সবল সতেজ জীবনকে তারা উপহার দিচ্ছেন। আজকেও কিন্তু আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক CMO N ভট্টাচার্য। তাকে আজকে আমরা সঙ্গে পেয়েছি, আমাদের অনেক জানার বিষয় রয়েছে। যদিও আজকের আমাদের একটা টপিক আমরা বেঁধে রেখেছি, যদিও সেটা হলো আপনারা অনেকেই সেটা সম্পর্কে, এই রোগটি সম্পর্কে অবগত নয়, যেটা হলো রেডিকিউলোপ্যাথি। এই রেডিকিউলোপ্যাথি যে সিমটমটা জানবো এবং এই রোগের সূত্রপাতটা জানবো, সব কিছু কিন্তু আমরা আজকে কিন্তু বিশদভাবে জানবো। আমাদের সঙ্গে উপস্থিত হয়েছে N ভট্টাচার্য, তাকে স্বাগত জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান আমরা শুরু করছি। ম্যাডাম, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার ম্যাডাম, আজকে আমাদের প্রত্যেক দিন বিভিন্ন টপিক থাকে, আর আপনার কাছ থেকে আমার মনে নতুন নতুন কিছু আমাদের রোগ সম্পর্কে আমরা কিছুটা কনসাস হই যে এই রোগটা সত্যি এরকম একটা রোগ তৈরি হতে পারে আমাদের শরীরে, এরকমভাবে একটা বাসা বাঁধতে পারে, বা এই রোগ থেকে কি হতে পারে, একটা মারাত্মক জায়গা পৌঁছাতে পারে, এরকম নানান জিজ্ঞাসা, নানান প্রশ্ন আমাদের মধ্যে থাকে। আজকে আমাদের যে টপিকটা রেখেছি যেটা হলো রেডিকিউলোপ্যাথি। প্রথমেই আমরা জানবো এই রোগটি সম্পর্কে আমরা জেনে নেব। রেডিকুলোপ্যাথি মেইনলি একটা নার্ভের সমস্যা। আমাদের সম্পূর্ণ শরীরে, আমাদের একদম মস্তিষ্ক থেকে শুরু করে আমাদের একদম পায়ের আঙুল পর্যন্ত সম্পূর্ণ কিন্তু আমাদের নার্ভ রয়েছে। নার্ভের মাধ্যমেই কিন্তু রক্ত চলাচলটা শরীরের মধ্যে সম্ভব, আর সেই নার্ভের থেকেই কিন্তু আপনার যে মাসেলগুলো রয়েছে তার স্ট্রেংথেন আসছে। এবার রেডিকুলোপ্যাথি মানে আমাদের যে শিরদাঁড়া যেটা রয়েছে, শিরদাঁড়ার মধ্যে তিনটে ভাগ রয়েছে, একটা সার্ভাইকাল, একটা থোরাসিক বা ডরসাল, আরেকটা হচ্ছে লাম্বার। এই তিনটে ভাগের মধ্যে আপনার যে শিরদাঁড়ার মধ্যে যে ভার্টিব্রাগুলো রয়েছে, ছোট ছোট হাড় দিয়ে যে শিরদাঁড়াটা আমাদের তৈরি, তার মাঝখানে কিন্তু কিছু নার্ভ রয়েছে। সেই নার্ভগুলো যদি কম্প্রেসড হয়ে যায়, মানে যদি চেপে যায় বা সেই নার্ভের মধ্যে যদি কোনো ধরনের কোনো আঘাত হয়, তাহলে সেই জায়গা থেকে আপনার রক্ত সঞ্চালনটা ঠিকভাবে হবে না,
আপনার ঘাড়ের থেকে যে নার্ভগুলো আপনার হাতের দিকে যাচ্ছে সেখানে যদি রক্ত সঞ্চালন ঠিকভাবে না হয় তাহলে আপনি হয়তো ফিল করবেন যে ওই জায়গাটায় আপনার ঝিঝি ধরা বা অবশ হয়ে যাওয়া বা হাতগুলোর মধ্যে আপনার জোর পাচ্ছেন না আপনি বা অসাড় হয়ে থাকছে, এই সমস্যাগুলো কিন্তু আপনার মধ্যে আসতে পারে। যদি আপনার কোমরের মধ্যে এই সমস্যাটা হয়, যে লাম্বার স্পাইনের যে আপনার নার্ভগুলো রয়েছে সেগুলো যদি কম্প্রেসড হয়ে যায়, সেখান থেকে সেম আপনার পায়ের দিকে যে নার্ভগুলো রয়েছে সেগুলো এফেক্টেড হবে। আর তার থেকে আপনার পায়ের মধ্যে অবশ ভাব হওয়া বা পাটা একটু ভারী ভারী মনে হবে বা মনে হবে পায়ের নিচে কিছু একটা নরম কিছু গদির মতো রয়েছে, আপনার হাঁটাচলা করতে সমস্যা হবে। তো এই সমস্যাগুলোকে আমরা রেডিকুলোপ্যাথি বলে থাকি। এইটা আপনার সম্পূর্ণ শিরদাঁড়া থেকে শুরু করে আপনার হাত, আপনার পা, যে কোনো আপনার যে লিম্বসগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু এফেক্ট করতে পারে। এবার এই রেডিকুলোপ্যাথি আপনার একদিনে হবে না, ধীরে ধীরে এটা আপনার শরীরের মধ্যে ডেভেলপ করে। তার প্রথম শুরুয়াত যেখান থেকে হচ্ছে সেটা হচ্ছে আপনার ধরুন সামান্য ঘাড়ে ব্যথা হচ্ছে বা কোমরে ব্যথা হচ্ছে, সেটাকে আপনি অবহেলা করছেন, সেখান থেকে কিন্তু আপনার নার্ভের সমস্যাটা আসতে পারে। আরেকটা হতে পারে যদি কোনো ধরনের মেজর ইনজুরি যদি হয়ে থাকে, কোনো অ্যাক্সিডেন্ট থেকে আপনার ধরুন যদি কোনো চোট লেগে থাকে বা আপনি কোথাও পড়ে গেলেন সেখান থেকে যদি আপনার চোট লেগে থাকে, সেখান থেকে যদি আপনার নার্ভের প্রবলেম আসে তাহলেও কিন্তু আপনার রেডিকুলোপ্যাথি হতে পারে। কিন্তু এগুলো তো হয়ে গেল অ্যাক্সিডেন্টাল, যে হঠাৎ করে যদি হয়। কিন্তু আপনার যদি এরকম কোমরে ব্যথা বা ঘাড়ে ব্যথা অনেক দিন ধরে থাকে, সেখান থেকেও কিন্তু আস্তে আস্তে আপনার নার্ভগুলো কিন্তু খারাপ হতে পারে। তারপরে ম্যাডাম, এই যে আপনি যে একটা বললেন যে এই সিমটমগুলো আমাদের শরীরের মধ্যে কোনোভাবে যদি দেখা দেয় তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা এই রোগে আক্রান্ত হতে চলেছি, যেটা অনেক সময় দেখা যায় যে এটা কি কোনো বয়সের ইয়ে আছে, বাইন্ডিং আছে যে এই বয়স থেকে এই রোগটা আমরা আক্রান্ত হতে পারি? আমরা জানবো তার আগে ম্যাডাম একজন বন্ধু আছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, সন্দীপ হালদার বলছি। কোথা থেকে বলছেন সন্দীপ বাবু? বলুন। আমি বলছিলাম বারাসাত। আচ্ছা, বারাসাত থেকে বলছেন, বলুন কি সমস্যাটা বলুন। আমার সমস্যা টনসিল নিয়ে। আমার না থেকে থেকে ঠান্ডা লাগে, টনসিল খুলে যায়, প্রচন্ড ব্যথা থাকে, কোনো কিছু ঢোকও গিলতে পারি না। বয়স কত আপনার? আমার 32। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই সমস্যাটা কি আপনার 12 মাসই থাকে না ঠান্ডার সময় বাড়ে বা যখন সিজন চেঞ্জ হয় তখন হয় আপনার? যখন চেঞ্জ হয় তখনই এটা হয়। আচ্ছা, তো আপনি তাহলে একটু, আপনাকে তো প্রিকশনের মধ্যে থাকতে হবে, কারণ দেখুন টনসিল আমাদের একটি গ্ল্যান্ড যেটা কিনা আপনার যদি এরকম সিজনাল চেঞ্জেস হয় বা যদি আপনার খুব ঠান্ডা লাগার ধাত থাকে তাহলে আপনার কিন্তু এই যে টনসিল যে অর্গান যেটা রয়েছে সেটা আপনার সুয়েলিং হয়ে যায়, ফুলে যায়। মানে আপনি যদি মুখ হাঁ করে দেখেন তাহলে দেখবেন যে আপনার গলার ভেতরের দিকে হ্যাঁ সাদা সাদা রঙের কিছু স্পট স্পট মতো কিন্তু দেখা যায়। তো আপনার টনসিলটা কিন্তু তখন ইনফেকশন হচ্ছে, তার মধ্যে মানে ইনফেক্টেড থাকছে। তো এর জন্য অনেকেই হয়তো আপনাকে বলবে যে টনসিলের সমস্যায় কষ্ট পাচ্ছিস তো সেটাকে সার্জারি করিয়ে নে, অপারেশন করিয়ে নে, বাদ দিয়ে দে, ঠিক আছে। কিন্তু আপনার শরীরের মধ্যে টনসিলেরও একটা কাজ রয়েছে, তার জন্যই অর্গানটা আপনার শরীরের মধ্যে আছে। তো অপারেশনটা তো একদমই সলিউশন না। প্রথমত আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ঠান্ডা থেকে আপনাকে নিজেকে একটু বাঁচিয়ে রাখতে হবে। সিজন চেঞ্জ যখন হচ্ছে তখন কিন্তু আপনাকে একটু সাবধানে থাকতে হবে। এই যে এখন যেরকম সিজনটা চলছে, সন্ধ্যাবেলার দিকে একটু হাওয়া দিচ্ছে বা একটু দিনের বেলা গরম লাগছে, রাতে আবার ঠান্ডা লাগছে, এই সময় এই যে চেঞ্জেসগুলো, দিনের বেলা গরম লাগলে আমরা কি করছি, এসি অন করে দিচ্ছি বা ফ্যান চালিয়ে দিচ্ছি। তো এই জিনিসগুলো কিন্তু আপনার জন্য ক্ষতিকারক হবে। একটু নিজেকে সাবধানে রাখুন। তারপর আপনার যেটা করতে হবে, আপনি আপনার একটু আইজি টেস্টটা করান। আপনার অ্যালার্জি লেভেল আপনার শরীরের মধ্যে কতটা রয়েছে সেটাও জানার প্রয়োজন রয়েছে। আর টনসিলের আপনার যেটা সমস্যা হচ্ছে যে আপনার টনসিলটা ফুলে যাচ্ছে, সেখান থেকে আপনার গলা ব্যথা হওয়া, ঢোক গিলতে সমস্যা হওয়া, ঢোক গিললে আপনার মনে হবে গলায় কিছু খোঁচা মতো আপনার লাগছে, এই সমস্যাগুলোর সমাধান অবশ্যই রয়েছে, ট্রিটমেন্ট রয়েছে। কিন্তু একটু আগে আপনি আপনার অ্যালার্জি টেস্টটা করুন, আইজি টেস্টটা করুন, আর একটু নিজেকে সাবধানে রাখুন। গার্গল করুন আপনি, এই যে এখন সিজন চেঞ্জের সময় রয়েছে, একটু গার্গল করুন আপনি, একটু গরম জলের ভাপ নিন, আর একটু সাবধানে থাকুন। আর বলবো যদি আপনি মনে করেন যে না এই ট্রিটমেন্টটা আপনার করার প্রয়োজন আছে, কারণ আপনি কষ্ট পাচ্ছেন অনেকদিন ধরে এটার থেকে, একটু হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন, আমাদের যে কোনো চেম্বারে এসে আপনি দেখা করতে পারেন। ধন্যবাদ। তার জন্য অবশ্যই কিন্তু দুটি নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, হেল্পিং নাম্বার বলে টিভি স্ক্রিনে লেখা রয়েছে 9830235527 একটি নাম্বার এবং আরেকটি নাম্বার 9830235537। আর অবশ্য আমি একটু বলে দেবো যে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডক্টরদের, এক্সপার্ট ডক্টরদের আপনারা কোথায় কোথায় পাচ্ছেন। আপনারা 12 তারিখে অর্থাৎ মেচেদাতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, যিনি আমাদের গেস্ট ডক্টর আজকে।
এবং এছাড়া আপনারা 15 তারিখে বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, বর্ধমানেও আপনারা পাচ্ছেন 15 তারিখে এন ভট্টাচার্যকে, মালদহে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, আগরতলাতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন, শিলচরে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, এছাড়া আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, কোচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পেয়ে যাচ্ছেন, 20 তারিখ কিন্তু আপনারা বনগায় পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন 20 তারিখে, এবং ক্যানিংয়ে পাচ্ছেন ডক্টর আর দেকে পেয়ে যাচ্ছেন, সেটাও কিন্তু 21 তারিখে। 21 তারিখে আপনারা শ্যামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন। এছাড়া 22 তারিখ 22শে ফেব্রুয়ারি আপনারা দিল্লিতে পাচ্ছেন ডক্টর বি শর্মা, এনপিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে পেয়ে যাচ্ছেন। এছাড়া বন্ধুরা আপনারা 22 তারিখে আবার কিন্তু খড়গপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, যিনি আমাদের আজকের গেস্ট ডক্টর। এছাড়া কিন্তু 22 তারিখে আপনারা শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন। 22 তারিখে আপনারা বহরমপুরেও কিন্তু বন্ধুরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন। 22 তারিখে আবার কিন্তু আপনারা বাঁকুড়াতেও পেয়ে যাচ্ছেন, সেখানেও কিন্তু ডক্টর এস ভাদুরী পৌঁছে যাচ্ছেন। এছাড়া কিন্তু 23 তারিখে জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন। 23 তারিখে আপনারা গৌহাটিতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন। 23 তারিখে আবার কিন্তু আপনারা কৃষ্ণনগরেও কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন 23 তারিখে। 23 তারিখে পেয়ে যাচ্ছেন। এছাড়া 23 তারিখে কিন্তু আবার বোলপুরেও পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পেয়ে যাচ্ছেন। 24 তারিখে আপনার ডেব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, এবং 28 তারিখে বন্ধুরা পাচ্ছেন, 28 তারিখে ফেব্রুয়ারি মাসের একদম শেষ ইয়েতে পেয়ে যাচ্ছেন গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন। এবার আমরা চলে গেলাম মার্চ মাসে, অর্থাৎ 2, 3, 25 গঙ্গাসাগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনারা 3 তারিখে রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনারা কিন্তু 8-3 অর্থাৎ মার্চ মাসের 8 তারিখে কিন্তু বন্ধুরা পাচ্ছেন আসানসোলে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। এবং ওপেনিং আমরা 2 জায়গায় এখন বাকি আছে, যেটা হলো 1 তারিখ এবং 2 তারিখে, সেটা কিন্তু পুরুলিয়াতে হচ্ছে একটা, পুরুলিয়াতে ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন প্রথম দিন। এছাড়া কিন্তু আপনারা 2 তারিখে, 1 তারিখে যেমন আপনার পুরুলিয়াতে পাচ্ছেন, 2 তারিখে আপনারা পাচ্ছেন ঝাড়গ্রামে পেয়ে যাচ্ছেন, সেখানেও কিন্তু ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন। এই আপনার শিডিউলটা আমরা জানিয়ে দিলাম, যে ফেব্রুয়ারি এবং মার্চ মাসের শিডিউলটা জানিয়ে দিলাম। এবং আপনারা তো জানেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের কিন্তু হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে অবস্থিত, সেখানে সোম থেকে শনি বিভিন্ন এক্সপার্ট ডক্টররা থাকছেন এনবিপি। এছাড়া কিন্তু আপনারা জানেন হাতিবাগানে চেম্বার রয়েছে, ল্যান্সডাউনে দক্ষিণ কলকাতার ল্যান্সডাউনের চেম্বার রয়েছে, বেলুড়ে রয়েছে এবং খিদিরপুরও আছে চেম্বার, এবং হাওড়া শিবপুর বাল্টিগুড়িতে আপনারা পেয়ে যাচ্ছেন। এবং প্রত্যেক বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার আমতলাতে বন্ধুরা পাচ্ছেন, সেখানে কিন্তু ডক্টর বি শর্মা উপস্থিত থাকেন। এবং বাংলাদেশেও কিন্তু আপনাদের এটা একটা সুখবর, বাংলাদেশেও আমাদের প্রতিবেশী রাষ্ট্র, বাংলাদেশেও কিন্তু মে মাস থেকে আমাদের এই পরিষেবা শুরু হচ্ছে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। সেটা আমরা অবশ্যই আমরা ডেটগুলো মেনশন করে দেবো। আর ফোন নাম্বারটা আরেকবার আমি বলে দিচ্ছি, হেল্পিং নাম্বার 9830235527 একটি নাম্বার, আরেকটি নাম্বার 9830235537। এই দুটি নাম্বার হলো হেল্পিং নাম্বার, যার মাধ্যমে আপনি ডিটেলসটা জানতে পারছেন, আপনার বাড়ি থেকে কতটা, চেম্বার কত দূরে, ডক্টরতে কোথায় কখন পাচ্ছেন, বিশদভাবে জানার জন্য এই দুটি নাম্বার ভীষণভাবে আপনাদের হেল্প করবে। আর যদি কোথাও আপনারা চিকিৎসা করে থাকেন, সেই চিকিৎসার অবশ্যই কিন্তু আপনার প্রেসক্রিপশন রিপোর্টগুলোকে প্লিজ নিয়ে আসবেন, ক্যারি করবেন। ম্যাডাম, আমরা এবার একটু আলোচনায় ফিরবো, যেটা আমাদের আলোচনা ছিল। তার আগে কি আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। নমস্কার, বলুন। আমি বাগনান থেকে বলছি। বাগনান থেকে বলুন, কি সমস্যা? হ্যাঁ, সমস্যা হচ্ছে মানে খিদে পাই না। খিদে পায় না? বয়স কত আপনার? বয়স 27 বছর। আচ্ছা, এই বয়সে খিদে পায় না। আচ্ছা শুনুন ম্যাডাম, খিদে পায় না মানে কি সারাদিনই খিদে পায় না, না একবার খাবার খেলে তারপর মনে হচ্ছে যে না পেটটা ভরে আছে, আপনার এরকম মনে হয় আপনার? হ্যাঁ হ্যাঁ, এই সকালে খেলাম তো, যেমন ভাত খেতে ইচ্ছা হয় না এরকম। আচ্ছা, আপনার স্টুলটা ক্লিয়ার হয় প্রত্যেকদিন? না, ক্লিয়ার হয় না। তো তাহলে আপনার খিদেটা পাবে কোত্থেকে? দেখুন, আপনার মাত্র 27 বছর বয়স, এখনো তো আপনাকে অনেক খাওয়া দাওয়া করতে হবে, ভালো মন্দ সবই আপনাকে খেতে হবে। তো যদি আপনার এই বয়সে এরকম সমস্যা হচ্ছে, আপনি সারাদিনে একবার খাচ্ছেন, তারপর আপনার মনে হচ্ছে যে পেটটা ভরে আছে আপনার, বা পেটটা আপনার ফেপে আছে, ফুলে আছে, খিদে পাচ্ছে না,
তো তাহলে তো অনেকটাই সমস্যা, আপনার পরবর্তী সময়ে কিন্তু আরও সমস্যা এগুলো আপনার বাড়বে। যেটা আপনার করতে হবে, আপনার স্টুলটা যাতে প্রত্যেক দিন আপনার ক্লিয়ার হয়, প্রত্যেক দিন যাতে হয়, সেদিকে আগে আপনাকে নজর দিতে হবে। আপনাকে আমি বলবো যে আপনি এখন থেকে ঈষদুষ্ণ গরম জল খাওয়া শুরু করুন। সারাদিন মোটামুটি 3-3.5 লিটার মতো জল খাবেন, সেটা আপনি ঈষদুষ্ণ গরম জল খাবেন। খাওয়া দাওয়ার মধ্যে বলবো যে বাইরের খাওয়া দাওয়াটাকে একটু অ্যাভয়েড করুন, বাড়িতেই আপনি খাওয়া দাওয়া করুন। তেল ঝাল মশলা, মাছ মাংস ডিম একটু কম খাবেন, শাকসবজি বেশি করে খান। আপনার প্রয়োজন হচ্ছে ফাইবার জাতীয় খাবার খাওয়ার। ফাইবার কিসের মধ্যে রয়েছে? সবুজ শাকের মধ্যে ফাইবার রয়েছে। যেই ফলগুলোর স্কিনটা খুব পাতলা হয়, সাপোজ ধরুন শসা হয়ে গেল, আপেল হয়ে গেল, এগুলো খোসা সমেত খাবেন, খোসা ছেড়ে খাবেন না, কারণ এর মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণ ফাইবার রয়েছে। ফাইবার জাতীয় খাবারটা আপনি আপনার খাদ্য তালিকায় অ্যাড করুন। গরম জল খাওয়াটা শুরু করুন। একটু আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি মানে এক্সারসাইজ করা বা একটু যোগা প্রাণায়াম যেটাই আপনি করতে চান বা করতে পারেন, সেগুলো একটু আপনি প্রত্যেক দিন করা শুরু করুন। আমার মনে হচ্ছে আপনার সমস্যাটা এর থেকেই মোটামুটি আপনার ঠিক হয়ে যাবে। আর তারপরে যদি আপনার মনে হয় যে না একটু আমার দেখানোর প্রয়োজন রয়েছে, আমার মনে হয় আপনার বাড়ি থেকে আমাদের মেচেদা চেম্বারটা কাছাকাছি হতে পারে। যদিও আগামীকালই মেচেদার চেম্বার রয়েছে, আপনি সেখানে এসেও দেখা করতে পারেন। আর একটু আপনার লাইফস্টাইলটাকে আপনি ঠিক করুন, আপনার ফুড হ্যাবিটকে আপনার ঠিক করুন, আপনার দেখবেন এই সমস্যা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাচ্ছে। ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ। ম্যাডাম, আমরা যেটা নিয়ে আলোচনা করছি রেডিকুলোপ্যাথি, যেই রোগটি সম্পর্কে আপনি অনেকটা সিমটমগুলো আপনি জানিয়ে দিলেন যে এই রোগের এই সিমটম, এগুলো আসলে আমরা বুঝতে পারবো যে এই রোগে আমরা আক্রান্ত হতে চলেছি। প্রতিরোধটা আমরা একটু শুনবো, কীভাবে প্রিভেন্ট করা যায়, এবং তারপর আমরা জানবো যে এই বয়সের কিছু এটা কি অনেকটা ভ্যারি করে যে এই বয়সে আমরা এই রোগটিতে আক্রান্ত হতে পারি। প্রিভেনশনের আগে যে এটা কেন হচ্ছে বা কোথা থেকে হচ্ছে, আপনার নার্ভ তো এমনি এমনি চেপে যাবে না। নার্ভ আপনার যেটা ব্লাড আপনার সার্কুলেশন করছে সারা শরীরের মধ্যে, নার্ভ তো এমনি এমনি আপনার চেপে যাবে না, তার পেছনে অবশ্যই একটা কারণ থাকবে। একটা আমি যেটা বললাম যে অ্যাক্সিডেন্টাল, আরেকটা হচ্ছে আপনার যদি ঘাড়ে বা পিঠে কোমরে ব্যথা থাকে, সেখান থেকে যদি আপনার হাড় আস্তে আস্তে ক্ষয় পেতে থাকে, সেটা আপনার ক্ষয় পেতে পেতে দেখবেন একটা একটা হাড় একসাথে এসে আপনার জুড়ে যাচ্ছে। আমাদের শিরদাঁড়ার মধ্যে যে ছোট ছোট হাড়গুলো রয়েছে, যেটাকে ভার্টিব্রা বলে, সেগুলো দেখবেন একটা একটার সাথে এসে জুড়ে যাচ্ছে আপনার, জুড়ে গিয়ে এটা তারপর এই ঠিক হাড়ের পেছন দিকে নার্ভগুলো থাকে, সেই নার্ভের উপর গিয়ে চাপ সৃষ্টি করছে। তার থেকেই আপনার ব্লাড সার্কুলেশনটা বন্ধ হয়ে যাচ্ছে, সেখান থেকেই আপনার হাতে পায়ে ঝিঝি ধরার সমস্যাগুলো চলে আসছে। এইবার এই সমস্যাটা আপনার কিছুটা আপনার নিজের একটু গাফিলতির জন্য হতে পারে। আপনি ধরুন একভাবে বসে থাকার কোনো কাজ করছেন, টেবিল চেয়ারে বসে আপনি কোনো কাজ করছেন, তো পশ্চার চেঞ্জের সেখানে প্রয়োজন রয়েছে। মানে আপনি ধরুন 1 ঘন্টা 1.5 ঘন্টা একই জায়গায় বসে আপনি কাজকর্ম করছেন, তারপর একটু উঠে দাঁড়ান, একটু স্ট্রেচিং করুন, একটু পায়চারি করুন, একটু হাঁটাচলা করুন। শুয়ে যদি আপনার রেস্ট নেওয়ার জায়গা থাকে, বেশি নয় 5 মিনিট একটু শুয়ে রেস্ট নিন, তারপর আপনি আবার কাজ করুন। যারা কম্পিউটার ল্যাপটপে অনেকক্ষণ কাজ করছেন, অ্যাট এ স্ট্রেচ আপনার ঘাড়ের উপর একটা প্রেশার পড়ছে, বা যারা একদম খাতা কলমের কাজ করছেন ঘাড়ের উপর আপনার প্রেশার পড়ছে, সেখানেও প্রয়োজন রয়েছে একটু স্ট্রেচিং করার বা একটু মুভমেন্টটাকে চেঞ্জ করার। অনেকক্ষণ দাঁড়িয়ে যারা কাজ করছে তাদের ক্ষেত্রেও সেম বলবো যে আপনি 1-1.5 ঘন্টা দাঁড়িয়ে কাজ করছেন, এবার একটু বসে রেস্ট নিন, তারপর আবার আপনি কাজ করুন। এরকমভাবে আপনার পশ্চারকে চেঞ্জ করতে হবে, তাহলে আপনার এই ঘাড়ের সার্ভাইকাল স্পন্ডিলাইটিস বলুন, লাম্বার স্পন্ডিলাইটিস বলুন, ডরসাল স্পন্ডিলাইটিস বলুন, এই সমস্যাগুলো আসবে না। আর এই সমস্যাগুলো থেকেই কিন্তু আপনার নার্ভের সমস্যার উৎপত্তি হচ্ছে। নার্ভের সমস্যা হঠাৎ করে একদিনে চলে আসে না। খুব কম কেসে দেখা যায় যে আপনার ইনবর্ন রেডিকুলোপ্যাথির সমস্যা আপনার হচ্ছে, মানে আপনার হাড়ের কোনো সমস্যা নেই, ডাইরেক্ট আপনার নার্ভের সমস্যা আপনার চলে আসছে। সেটা কিছুটা জেনেটিক থাকে, যদি আপনার ফ্যামিলিতে কারোর এরকম নার্ভের সমস্যা থাকে সেখান থেকে আপনার মধ্যে আসতে পারে। আরেকটা যেটা সমস্যা হতে পারে সেটা হচ্ছে যে যদি আপনার কোনো সিভিয়ার স্ট্রোক হয়ে থাকে, সেখান থেকে একটা প্যারালাইসিসের সমস্যা আসতে পারে, সেই জায়গা থেকে আপনার নার্ভের প্রবলেম হতে পারে, সেখান থেকে রেডিকুলোপ্যাথি হতে পারে। তো এগুলো হচ্ছে কিছু আনইভেন কজ, কিন্তু মেইন কজ যেটা সেটা হচ্ছে আপনার হাড় ক্ষয় পাওয়া থেকে আপনার নার্ভের উপর সেটা প্রেশার পড়ছে, সেখান থেকে আপনার রেডিকুলোপ্যাথির উৎপত্তি। একদম, আমরা জানবো এই বিষয়ে আরো, এই রোগটি সম্পর্কে। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি মেচেদা থেকে বলছি। মেচেদা থেকে বলুন, কি সমস্যা? আমার প্রবলেম হলো, মানে আমার প্রচুর মাথা যন্ত্রণা করছে, মানে এই 7 দিন মতন 7-8 দিন হয়ে গেল, আর মাথা যন্ত্রণা করছে বেশি দুপুরের দিকে হলে। আচ্ছা, এই মাথা ব্যথাটা কি আপনার ধরুন বাইরে বেরোলে, রোদে বেরোলে বা খুব আলোর দিকে তাকালে তবেই মাথা ব্যথা হচ্ছে, না এমনিতেই মাথা ব্যথা হচ্ছে আপনার? না, এমনিতেই।
কোনো পার্টিকুলার, হয় আর এই দুপুর বেলার দিকে বেশি হয়। আচ্ছা, কোনো নির্দিষ্ট সাইডে ব্যথাটা হচ্ছে না গোটা মাথায় ব্যথা হয়? না, সামনের দিকটা। সামনের দিকে ব্যথা হয়। আপনার চোখের পাওয়ার কখনো টেস্ট করিয়েছেন? না, করাই না। যদি সম্ভব হয় আগে আপনি আপনার একটু চোখের পাওয়ারটা টেস্ট করান, কারণ আমাদের ফ্রন্টাল লোবে যদি ব্যথা হয়, মানে আপনার এই কপালের সামনের দিকটায় যদি আপনার ব্যথা হয়, সেটা আপনার চোখের পাওয়ারের জন্য হতে পারে। তো আগে একবার চোখের পাওয়ারটা টেস্ট করুন। যদি আপনার চোখের পাওয়ারের মধ্যে কোনো চেঞ্জেস আসে, একটু চশমা ব্যবহার করতে হবে, তাহলে আপনার এই মাথা ব্যথার সমস্যাটা আপনার কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যদি কোনো পাওয়ারের সমস্যা না হয়, সেটা আপনার সাইনাসের প্রবলেম থেকেও আসতে পারে। তার জন্য একটু আপনি গরম জলের ভাপ নিতে পারেন। একটা বাটির মধ্যে একটু গরম জল করুন, একটা তাতে কর্পূর দিন, দিয়ে ওই জলটার আপনি ভাপ নেবেন, যেটাকে আমরা স্টিম ইনহেলেশন বলি। সেটা আপনি নাক দিয়েও নেবেন, মুখ দিয়েও নেবেন, আপনি অনেকটা রিলিফ পাবেন এই মাথা ব্যথাটা থেকে। কিন্তু তার আগে বলবো একবার একটু চোখের পাওয়ারটা একটু টেস্ট করান। আর মেচে দেয় তো আমাদের চেম্বার রয়েছে, আপনি যদি মনে করেন যে না আপনি ট্রিটমেন্ট আমাদের কাছে করতে চাইছেন, সেটাও আপনি করতে পারেন। একটু শুধু আপনাকে হেল্পলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করতে হবে। ধন্যবাদ। হ্যাঁ, যেটা নিয়ে আমাদের আজকের আলোচনা চলছে ম্যাডাম, এই যে আমরা অনেক সময় এই যে হাড় ক্ষয় হয়ে যায়, আমরা শুনি যে এটাও কি অনেকটা এই যে হাড় ক্ষয় হতে হতে এই রোগে কি একটা প্রকোপ আসতে পারে? এই রোগের সিমটমগুলো যেটা আমরা শুনলাম যে এই হাড় ক্ষয় বা হাড় ভেঙে যাওয়া এই জায়গাগুলো, বা দীর্ঘদিন ধরে আমরা যদি হাড়ের ক্ষয় হতে হতে সেটাকেও আমরা অনেক সময় নেগলিজেন্স করি, অনেক কিছু করি, তার প্রভাবও কি এই রোগটি আমাদের শরীরে বাসা বাঁধতে পারে? একদম হতে পারে। আপনার হাড় ক্ষয় পেয়ে যাওয়ার থেকে আপনার এই সমস্যা আসতে পারে। হ্যাঁ, হাড় ভেঙে গেলে হয়তো এই প্রবলেমটা হবে না, কিন্তু আপনার হাড়গুলো যদি ক্ষয় পেতে থাকে তাহলে আপনার কিন্তু এই সমস্যাটা আসতে পারে। কারণ ক্ষয় পেয়ে যাওয়া মানে কি, আপনার প্রত্যেকটা হাড় একটা অ্যালাইনমেন্টের মধ্যে রয়েছে। আপনার ওপরের হাড়টা ক্ষয় পেয়ে যাচ্ছে, ক্ষয় পেয়ে পেয়ে সেটা নিচের হাড় বা ওপরের হাড়ের সাথে গিয়ে জুড়ে যাচ্ছে। তো এবার দুটো হাড় যখন জুড়ে যাবে, তখন আপনার কিন্তু সেখান থেকে আপনার নার্ভের উপর একটা চাপ পড়তে পারে। তো হাড় ক্ষয় থেকেও এই সমস্যাটা আপনার আসতে পারে। আচ্ছা, এই যে সার্ভাইকাল স্পন্ডিলাইটিস, ঘাড়ে, যেটা আমরা অনেক সময়কে ল্যাপটপ বা কম্পিউটারে কাজ করতে করতে আমাদের কোনো একদম আউটস্ট্যান্ডিং এই কাজগুলো করতে হয়, সে রাত জেগে হোক দিন জেগে হোক, মানে এই কাজগুলো আমাদের ভীষণভাবে কাজ করতে হয়। তখন যেই রোগটি নিয়ে আমাদের আলোচনা চলছে, সে তা কোনোভাবে তার এফেক্ট তো পড়বেই অবশ্যই। তখন ঘাড়ের সঙ্গে তো আমাদের একটা সম্পর্ক রয়েছে, মানে স্ট্যান্ডিং যেটা হলো স্টিফনেস হয়ে যায় অনেক সময় ঘাড়ের, হয়তো ঠিক মতন আমরা এদিক ওদিক হতে পারি না, এই সমস্যাগুলো আসতে পারে। মানে দেখুন, মুভমেন্টটা অনেক সময় আমরা মুভমেন্ট রেস্ট্রিকশন যেটা হয়ে যায়, হ্যাঁ অবশ্যই হতে পারে। দেখুন, আমরা এখন প্রত্যেকেরই এতটাই কাজ বা কাজের প্রেশার যে আপনার হয়তো ঘাড় নিচু করে কোনো কাজ করতে হচ্ছে, বা কোনো ভারী জিনিস আপনি বহন করছেন, বা দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ আপনি কাজ করছেন। তো এখান থেকে কিন্তু আপনার এই সমস্যাগুলো খুব রেপিটেডলি, মানে তাড়াতাড়ি এই সমস্যাগুলো কিন্তু আপনার শরীরের মধ্যে গ্রোথ করবে, আর খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো বাড়তে থাকবে আপনার শরীরের মধ্যে। তো তার জন্যই আমরা প্রত্যেককে সবসময় একটাই কথা বলি, আপনি যে কাজটাই করছেন, কাজ তো করতেই হবে। আপনি কাজ বন্ধ করতে ঘরে বসতে পারবেন না, কাজ তো আপনাকে করতেই হবে। যদি আপনার অনেকক্ষণ বসে থাকার কাজ হয়, পশ্চারটা চেঞ্জ করুন। যদি এরকম হয় যে ভারী কোনো জিনিস আপনি তুলছেন, চেষ্টা করবেন দু হাতে সমান ওজনের জিনিস তোলার, বা অন্য কারো একটু সাহায্য নিন ভারী জিনিসটা তোলার জন্য। দাঁড়িয়ে থাকার কাজ যাদের রয়েছে, বলবো যে একটু বসে আপনি রেস্ট করুন। কারণ এর থেকে আপনার আজকে সামান্য ধরুন ঘাড়ে ব্যথা রয়েছে, কারণ আমরা এরকম প্রচুর কেস দেখেছি, সামান্য ঘাড়ে ব্যথা বা কোমরে ব্যথা, আস্তে আস্তে সেখান থেকে হাড়গুলো থেকে যে মাসেলগুলো থাকে, সেই মাসেলের মধ্যে সেই জিনিসটা অ্যাটাক করছে, মাসেল স্টিফ হয়ে যাচ্ছে। স্টিফ হয়ে যাওয়া মানে আপনি ঘাড় ঘোরাতে পারবেন না, বা কোমর আপনি ঘোরাতে পারবেন না, স্টিফনেস চলে আসছে, যেটাকে আমরা মুভমেন্ট রেস্ট্রিক্টেড বলে দিই। তো সেখান থেকে কিন্তু আপনার অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসেরও সমস্যা আসতে পারে। সার্ভাইকাল স্পন্ডিলাইটিস অবধি তার ট্রিটমেন্ট করে সেটাকে সুস্থ করা, ঠিক করা খুব ইজি, যেটা অ্যাটলিস্ট আমরা মনে করি। কিন্তু অ্যাঙ্কাইলোজিং যদি আপনার চলে আসে, সেখান থেকে কিন্তু আপনার ট্রিটমেন্ট করে সেখান থেকে আপনার রিকভারি করতে কিন্তু একটু আপনাকে সময় দিতে হবে। প্রথম কথা বলবো, যাতে আপনার সার্ভাইকাল স্পন্ডিলাইটিসই না হয়, আগে সেই চেষ্টাটা করুন। যদি স্পন্ডিলাইটিস আপনার ধরা পড়ছে, সেখানেই তার ট্রিটমেন্টটা করুন, যাতে এটা অ্যাঙ্কাইলোজিংয়ে টার্ন না করে। কারণ অ্যাঙ্কাইলোজিং যদি আপনার হয়ে যায়, তাহলে কিন্তু আপনার
সব মাসেল ওয়েস্টিং হওয়া, মানে মাসেলগুলো আপনার আস্তে আস্তে ক্ষয় পেতে থাকবে, স্টিফনেস চলে আসবে, ব্যথা তো আপনি ছেড়েই দিন, আপনি একদম মুভমেন্ট করতে পারবেন না, না বসে শান্তি পাবেন, না শুয়ে, না দাঁড়িয়ে, কোনোটাতে আপনি আরাম পাবেন না। তার সাথে সাথে আরও আপনার অন্যান্য নার্ভের প্রবলেম চলে আসবে, বা আপনার চোখের সমস্যা, দেখবেন অ্যাঙ্কাইলোজিং যাদের রয়েছে চোখগুলো লাল হয়ে যায়, তো সেখানেও কিন্তু আপনার আরও অন্যান্য প্রবলেম চলে আসবে। তো এতটা দূর যাতে কোনো সমস্যা আপনার গড়িয়ে না যায়, একদম প্রথম থেকে চিকিৎসা করুন। চিকিৎসার আগেও বলবো, প্রথম থেকে নিজেকে সাবধানে রাখুন। আমরা একবারও বলবো না যে আপনার অসুস্থ আপনি হয়ে যাচ্ছেন তো তার জন্য চিকিৎসা করুন। চিকিৎসা যাতে না করতে হয় সেই জায়গাটা তৈরি করুন। প্রত্যেক দিন চেষ্টা করবেন একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি নিজেদের মধ্যে রাখার, আর একটুখানি যাদের যেরকমই যা কাজ রয়েছে, বসে থাকার হোক, দাঁড়িয়ে থাকার হোক, একটু পশ্চার চেঞ্জ করা, একটু স্ট্রেচিং করা, এই জিনিসগুলো একটু নিজেদের প্রত্যেক দিনের লাইফস্টাইলের মধ্যে অ্যাড করুন। দেখবেন আপনার সমস্যা হয়তো হবে, একটা বয়সকালে গিয়ে হয়তো হবে, কিন্তু এই যে কম বয়সে, অল্প বয়সে আমরা ছেলে মেয়েদের দেখি ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা। আমাদের ল্যান্সডাউনে একজন পেশেন্ট রয়েছে, খুব কম বয়সী একটি মেয়ে, সে কাজ করে অফিসে, কিন্তু তার কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, সে কাজ করতে পারে না, ওকে দিনের পর দিন ছুটি নিয়ে বাড়িতে থাকতে হয়। তো এই প্রবলেমগুলো কিন্তু এখন এরকম নয় যে 60-র পরে দেখা দিচ্ছে, 20 বছর 25 বছরের ছেলে মেয়েদেরও কিন্তু এই সমস্যাগুলো চলে আসছে। তো এটা কেন হবে? এই জায়গাটা থেকে একটু কিন্তু নিজেকে সাবধানে রাখতে হবে। যেটা নিয়ে ম্যাডাম সত্যি এই প্রশ্নটা আমি বারবার করে আমরা বলছিলাম যে বয়সের কি এখানে কোনো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই রোগটি কি আমাদের শরীরে আরও বেশি মানে ডিস্টার্ব করে, নাকি একটা আপনি সেটা বলেই দিলেন যে না, একটা বয়স হয় যে কম বয়স থেকে এগুলো আস্তে আস্তে হয়তো লক্ষণগুলো দেখা দেয়, তারপর একটা বেশি বয়সে গিয়ে ভীষণভাবে অ্যাটাক করে। আমরা জানবো অবশ্যই এই যে এক্সারসাইজ, যেটা হলো আমরা অনেক সময় এক্সারসাইজ বা আমাদের যেটা এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশেষত্ব, যে একটা বিশেষ স্পেশাল যেটা হলো পঞ্চকর্ম থেরাপি, আমরা সেটা জানবো যে এটাতে কতটা তা সেটাকে সম্ভব, মানে কি বলবো, সেটাকে কতটা কাজ করছে, পঞ্চকর্ম থেরাপির ভূমিকাটা আমরা জানবো। আমি যদি স্পেসিফিক রেডিকুলোপ্যাথির জন্য যদি আমি বলি যে আপনার থেরাপির কথা, দেখুন আপনার নার্ভ যখন আপনার কম্প্রেসড রয়েছে, মানে সেই নার্ভটাকে আপনাকে স্টিমুলেট করতে হবে, মানে সতেজ করতে হবে। আমরা প্রচুর পেশেন্ট এরকম পাই যাদের নার্ভের সমস্যার জন্য অ্যাডভাইস করছে অপারেশন, সার্জারি করার, সার্জারি করা হয়ে গেল, তারপর আমাদের কাছে আসছে কেন? কারণ সেম প্রবলেম রয়েছে, হয়তো আগে ডান দিকে ছিল, এখন বাঁ দিকে হচ্ছে। তো আপনার তাহলে সার্জারি করে লাভটা কি হলো? সেই তো ঘুরে ফিরে আপনি একটা জায়গাতেই গিয়ে দাঁড়িয়ে গেলেন। তো সেখানে সার্জারির কোনো প্রয়োজন নেই। আপনার যদি নার্ভের কোনো সমস্যা হয়, তার জন্য খুব সুন্দর পঞ্চকর্মা থেরাপি রয়েছে, যার মধ্যে আমরা ষষ্ঠিকশালী পিণ্ড সেদ দিয়ে থাকি, বা সেখানে আপনার বস্তিও ভালো কাজ করতে পারে। তো থেরাপি রয়েছে খুব সুন্দর, আর খুব ভালো থেরাপি রয়েছে। কিন্তু ওই যেটা বললাম যে প্রত্যেকের মধ্যে একটা কিন্তু থাকে, নার্ভের সমস্যা, হাড়ের সমস্যা, হয়তো অপারেশন করে নিলে ভালো হয়ে যাবে, কিন্তু একদমই না। আপনার যখন অপারেশন হবে, আপনার ডাক্তারই আপনাকে বলে দেবে যে দেখুন এটা কিন্তু আবারও আপনার হতে পারে। অ্যাটলিস্ট পঞ্চকর্মা থেরাপি বা আয়ুর্বেদ ট্রিটমেন্টে আমরা এই কথাটা আপনাকে কোনোদিনও বলবো না যে আপনার এই সমস্যাটা আবারও হতে পারে। যদি সারে একবারই সারবে, আর যদি না সারে তাহলে হয়তো সারবেই না। কিন্তু ওই আরও আরেকবার আপনার হতে পারে, ডান দিকের পায়ে ছিল এবার বাঁ দিকের পায়ে হতে পারে, এসব কোনো ধরনের কোনো এখানে ব্যাপার নেই। আপনার যদি সেরে যায়, একবারই আপনার সেরে যাবে। তো তার জন্য অবশ্যই প্রয়োজন রয়েছে আপনার পঞ্চকর্মা থেরাপি, তার পাশাপাশি ওরাল মেডিকেশনেরও কিছুটা প্রয়োজন রয়েছে, আর নিজেকে একটু সাবধানে রাখা, বাস। একদম। আমরা আরো এই বিষয়ে জানবো, একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি রাহুল কথা বলছি। কোথা থেকে বলছেন? আমার সমস্যাটা হলো, মানে আমি যখনই খেয়ে নিই তখন পেটটা খুব জ্বালা এলা করে, এটা 1 মাস ধরে হচ্ছে, আগে হতো না এটা। আচ্ছা, শুধু আপনার পেটেই জ্বালা করে না আপনার গলা বুক জ্বালাও হয় তার সাথে? গলা বুকটা বুঝতে পারি না, কিন্তু পেটটা জ্বালা এলা করে। বাইরে খাওয়া দাওয়া করেন আপনি? আমি যেন পচে গিয়েছে এরকম টাইপের মনে হয়। আচ্ছা, বাইরে খাওয়া দাওয়া করেন? বাইরে মাঝে মধ্যে খেতে হবে, বাইরে থাকি তো। আচ্ছা আচ্ছা, তো দেখুন, প্রথমত তো আপনার যেটা সমস্যা হচ্ছে সেই সমস্যাটার কারণটা আপনি যেটা বললেন যে বাইরে আপনাকে মাঝে মধ্যে খাওয়া দাওয়া করতে হয়, যেহেতু আপনি বাইরে থাকেন। তো এই জায়গাটা থেকে আগে বলবো যে আগে এই জিনিসটাকে ঠিক করুন, যে বাইরে আপনার যে খাওয়া দাওয়া যদি এরকম হচ্ছে করতেই হচ্ছে, আমি সবসময় বলি যে অনেকেরই একটা হয়তো বাধ্যতামূলক রয়েছে যে বাইরে খাওয়া দাওয়া করতে হবে, কোনো অপশন নেই বাড়িতে খাওয়া দাওয়া করার। আপনি করুন, তাতে কোনো মানা নেই, কিন্তু আপনি চেষ্টা করুন একটু হেলদি ডায়েট চুজ করার।
যেরকম আপনি কোনো একটা দোকানে ওরকম ভাজা বড়া বা অতিরিক্ত তেল মশলার জিনিস পাবেন, সেরকম ভাবেই আপনি স্টিম মানে সেদ্ধ বা অল্প তেলে রান্না করা, অল্প মশলায় রান্না করা এরকম খাবারও আপনি পাবেন। যদি আপনাকে বাইরে খেতেই হয় আপনি সেই খাবারটাকে চুজ করুন। প্রথম কথা আপনাকে বলবো, আপনার দুটো সমস্যা হতে পারে। এক, আপনার হতে পারে যে আপনার হাইপার অ্যাসিডিটির সমস্যা রয়েছে, যার জন্য আপনার পেটের মধ্যে অতিরিক্ত পরিমাণ অ্যাসিড আপনার নিঃসৃত হচ্ছে, তার থেকে আপনার খাবারের পর পেটে জ্বালা হচ্ছে। আরেকটা আপনার সমস্যা হতে পারে যে আপনার যদি পেটের মধ্যে যে কোনো জায়গায় স্টার্টিং ফ্রম আওয়ার জিআই ট্র্যাক্ট আপ টু ইউর স্টমাক আপনার কোনো আলসারেশন যদি হয়ে থাকে, মানে যদি কোনো ক্ষত বা ঘা হয়ে থাকে, তাহলেও কিন্তু আপনার যে পেটের মধ্যে জ্বালা হচ্ছে এই সমস্যাটা হতে পারে। এবার আলসার হয়েছে কিনা সেটা জানার জন্য এন্ডোস্কোপি করার প্রয়োজন আছে। আমি বলবো না আপনি এন্ডোস্কোপি করুন, কারণ খুবই কষ্টদায়ক সেটা করার জন্য। তো একটুখানি আপনাকে বলবো আগে আপনার খাদ্যাভ্যাসটাকে একটু চেঞ্জ করে দেখুন। আর বাইরে যদি আপনাকে খেতেই হয়, আমি আপনাকে বলবো বাইরে আপনি খাওয়া দাওয়া করছেন, যখন আপনি ঘরে ফিরছেন 1 গ্লাস গরম জলের মধ্যে 1 চামচ লেবুর রস দিন, সামান্য একটু বিট নুন দিন, দিয়ে ওই গরম জলটা আপনি আস্তে আস্তে করে সিপ সিপ করে, যেরকম আমরা চা খাই সেরকম ভাবে আপনি ওই জলটা খান। তাহলে যে অতিরিক্ত অয়েলি বা স্পাইসি খাবার আপনি যেটা খাচ্ছেন সেটা অ্যাটলিস্ট আপনাকে কম এফেক্ট করবে আপনার শরীরের মধ্যে। গরম জল খাওয়া শুরু করুন এখন থেকেই। সারাদিন আপনি যা জল খাবেন একটু ঈষদুষ্ণ গরম জল খাওয়া আপনি শুরু করুন। আর তারপর যদি আপনি মনে করেন যে না আপনার এই সমস্যাটার সমাধান হয়নি বা তার ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে, আপনি হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে আমাদের যে কোনো চেম্বারে যে কোনো দিন এসে দেখা করতে পারেন। একদম ধন্যবাদ। তার জন্য কিন্তু অবশ্যই আপনাদের দুটি ফোন নাম্বার রাখতে হবে, যেটা হেল্পিং নাম্বার বলে টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। 9830235527 একটি নাম্বার এবং আরেকটি নাম্বার 9830235537। এই দুটি নাম্বারের মাধ্যমে আপনারা বিশদভাবে জেনে নিন। এবং দেখুন, এই যে আমাদের আয়ুর্বেদ চিকিৎসা এমন একটি চিকিৎসা পদ্ধতি যেটা একবার ন্যাচারাল ওয়েতে একদম প্রাকৃতিক ভেষজ গুণ দ্বারা সমৃদ্ধ হয়ে কিন্তু একটা সুন্দরভাবে একটা ঔষধ তৈরি হয়, যার মাধ্যমে আপনি কিন্তু একদম সুন্দর একটা সুস্থতার জীবনকে ফিরে পাচ্ছেন। তার কারণ যার কোনো সাইড এফেক্ট নেই, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। সেটা আপনারা জানেন আয়ুর্বেদ চিকিৎসা যে কতটা একটা পজিটিভ চিকিৎসা, সেটা এত 5000 বছর আগের যে চিকিৎসাটাকে নিয়েই কিন্তু তাদের এই পথ চলা। এবং ভীষণভাবে কোনো অপারেশন ছাড়া, যেটা আমরা ভীষণ ভয় পাই, যেটার ক্ষেত্রে আমাদের কাটা ছেঁড়া বা সার্জারির ক্ষেত্রে আমরা ভীষণভাবে ভয় পেয়ে যাই, বা একবার দুবার অনেকবার দ্বিতীয়বারেও অনেকে ফেলিওর হয়ে যায় অপারেশনের ক্ষেত্রে। সেটা অপারেশনেরও কোনো সমস্যা নেই, এটা আপনারা জানেন। এবং তার সঙ্গে আরেকটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে, যেটা হলো নো কেমিক্যালস, অর্থাৎ কোনো রাসায়নিক পদার্থ দ্বারা ঔষধ তৈরি হয় না, যেটারও একটা সাইড এফেক্ট থাকে। এই যে পরপর আমরা যে বারবার করে জানাচ্ছি যে ন্যাচারাল ওয়েতে একদম প্রাকৃতিক উপায়ে কিন্তু আপনারা এই ওষুধটা তৈরি হয়, এবং সেটা দিয়েই কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার প্রত্যেকটি ডক্টর অক্লান্ত পরিশ্রম এবং তাদের মেধা এবং শিক্ষা দিয়েই তারা কিন্তু মানুষকে একটা উপকারের জায়গা তৈরি করে দিচ্ছেন আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে। আর সুন্দরভাবে সেটা কিন্তু প্রত্যেক দিনই আমাদের বিভিন্ন টপিক থাকে, এবং আলোচনার মাধ্যমে আপনাদের অনেকটা কনসার্ন করে দেওয়া হয়, অনেকটা আপনাদের অ্যালার্ট করে দেওয়া হয় যে এই রোগগুলো আপনি কোনোভাবে যদি আপনার শরীরে বুঝতে পারেন, ফিল করেন, বা সিমটমগুলো আস্তে আস্তে জানতে পারছেন যে এই হতে চলেছে, তাহলে তৎক্ষণাৎ মনে হয় আপনাদের ডক্টরের পরামর্শটা নেওয়া ভীষণ জরুরি, এবং সেখানে পৌঁছে যাওয়াটা আরও জরুরি। তার কারণ রোগটাকে পুষে আপনি কিন্তু নিজেই নিজের জীবনটাকে একটা রোগে ভরিয়ে দিচ্ছে। কারণ একটা রোগ থেকে আরেকটা রোগে কিন্তু সৃষ্টি হয়, সেটা যাতে একেবারেই না হয় সুন্দরভাবে ম্যাডাম কিন্তু একটা রোগকে এত সহজভাবে বুঝিয়ে দিচ্ছেন, যেটা আপনারা নিজেরা সকল স্তরের জন্য তিনি কিন্তু বুঝিয়ে দিচ্ছেন যে এটা কিন্তু কোনোভাবে আমরা অনেক সব কিছুটা অজ্ঞতা, মূর্খতা, বা অনেক সময় আমরা নেগলিজেন্সের জন্য কিন্তু অনেক রোগে আমরা ভুগতে আমরা হয়তো মৃত্যুর পথে চলে যাই, সেটা যেন না হয়। একটা রোগমুক্ত সুন্দর জীবনকে উপহার দিচ্ছেন তারা। আর প্রত্যেক দিন আমাদের লাইভ অনুষ্ঠান কিন্তু এইভাবে বিভিন্ন টপিক থাকে, যেগুলো হয়তো আপনার কাছে অবগত নয়, জানেন না এই রোগ সম্পর্কে, কিন্তু আমরা সুন্দরভাবে স্যার বা ম্যাডামরা সুন্দরভাবে বুঝিয়ে দেন যে এই রোগ সম্পর্কে আপনি নিজে বুঝতে পারবেন যে এই রোগটি আমার শরীরে মনে হয় বাসা বাঁধতে যাচ্ছে, আমি আগে থেকে অ্যালার্ট হই। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি। বলুন দিদি ভাই, বলুন কি সমস্যাটা বলুন। আমার একটা মেয়ের বিষয়ে জানবো। কি সমস্যা মেয়ের? মানে মেয়ের 3 বার সিজার করে বাচ্চা হয়েছে। আচ্ছা, মানে এত মেয়ে জমেছে যে প্রেগনেন্ট যেরকম হয় পেটটাও সেরকম হয়। আচ্ছা শুনুন ম্যাডাম বলছেন। ওনার বয়স কত? বয়স এই 30-এর মধ্যে।
30 বছর বয়স আর 3টে সিজার হয়েছে ওনার। হ্যাঁ, মানে একটা আগে বাচ্চা হয়েছিল, আচ্ছা বাচ্চাটা নষ্ট হয়ে যেতে তাড়াতাড়ি আর একটা বাচ্চা মানে 1.5 বছরে আবার সিজার হয়ে গেছে, জানো? আচ্ছা, মানে শেষ যে সিজারটা হয়েছে কবে হয়েছে, কতদিন আগে, কত বছর আগে? এটা 4 বছর হয়ে গেল। 4 বছর হয়ে গেছে। আর এখন কি ওনার ওজনটা বাড়ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওজন বাড়ছে, পেটটা এত যে দেখলে মনে হবে যে বাচ্চা আবার হবে, হওয়ার সময় যেরকম পেট হয় এইরকম হয়ে গেছে। আচ্ছা, থাইরয়েডের সমস্যা আছে ওনার? না 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 বা প্রেগন্যান্সির সময় থাইরয়েড ছিল? না, সেসব কিছু ছিল না। বেশ, ঠিক আছে, আপনি দেখুন শুনতে থাকুন। শুনুন, দেখুন ওনার যে প্রবলেমটা শুনুন। আপনি বললেন যে ওনার বডি ওয়েট বেড়ে যাচ্ছে বা বেলি ফ্যাট বাড়ছে ওনার, প্রথমত দেখুন সিজারের পর এটা প্রত্যেকেই জানে, যদি আপনি প্রপার যদি আপনি ডায়েট বা এক্সারসাইজের মধ্যে যদি আপনি না থাকেন, তাহলে কিন্তু আপনার বডি ওয়েট বা বেলি ফ্যাট আপনার কিন্তু বাড়বে। যদিও কিছু কিছু ক্ষেত্রে রয়েছে যে আপনার যখন ব্রেস্ট ফিডিং এর যখন টাইম থাকে তখন কিন্তু অনেকেরই বডি ওয়েট খুব মানে লস হয়, অনেকেরই ওজন কমে যায় তখন যখন ব্রেস্ট ফিডিং এর টাইম থাকে। কিন্তু ওনার যেহেতু ব্যাক টু ব্যাক সিজার হয়েছে, অনেক মানে 3টে সিজার হয়েছে, তো তারপর যদি উনি প্রপার যদি ডায়েট বা এক্সারসাইজের মধ্যে যদি না থাকে তাহলে ওনার ওজনটা বাড়তে পারে, এটা একটা কারণ। দ্বিতীয় কারণ, যদি ওনার মধ্যে থাইরয়েড চলে আসে তাহলেও কিন্তু বডি ওয়েট বাড়তে পারে। 30 বছর বয়স, দেখুন ওজন বেড়ে গেছে, দেখতে খারাপ লাগছে, লোকে কি বলবে, এগুলো একদম শেষের কথা। ওজন বাড়লে যে শরীরের মধ্যে আরো অন্যান্য যে রোগ বাসা বাঁধবে সেটা হচ্ছে প্রথম কথা। তো তার জন্য আগে এই জিনিসটার উপর খেয়াল করুন যে ওনার যে ওজন বাড়ছে তার থেকে কিন্তু ওনার হার্টের সমস্যা আসতে পারে, তার থেকে ওনার আর্থ্রাইটিসের সমস্যা চলে আসতে পারে, মানে গা হাত পায়ের ব্যথার সমস্যা ওনার চলে আসতে পারে, ওনার শ্বাসকষ্টের সমস্যা হতে পারে, বা এই যে বললাম থাইরয়েড, সুগার, এগুলো তাড়াতাড়ি কিন্তু ওনাকে অ্যাটাক করবে। তো একটুখানি বলবো যে যদি সম্ভব হয় একটু ওনার থাইরয়েডের টেস্টটা আরেকবার করতে বলুন, একটু সুগারের টেস্টটা যদি একবার করতে পারে খুব ভালো হবে, আর লিপিড প্রোফাইলটা যদি একটু করতে পারে খুবই ভালো হবে। আর আপনি পূর্ব মেদিনীপুর থেকে ফোন করছেন, একটুখানি হেল্পলাইন নাম্বারে ফোন করে দেখুন যে কোন চেম্বারটা আপনার বাড়ির কাছাকাছি হবে। আমাদের অনেকগুলো চেম্বারই রয়েছে মেদিনীপুরে, তো কোনটা আপনার কাছাকাছি হবে, কবে আর কখন এলে আপনি ডক্টরকে দেখাতে পারবেন একটু বলবো ওনাকে সাথে অবশ্যই নিয়ে আসুন। তো আমরা তাহলে নেক্সট কি করতে হবে, কিভাবে থাকলে উনি ভালো থাকবেন, বা কীরকমভাবে থাকলে ওনার ধরুন বডি ওয়েট কম হতে পারে বা উনি যাতে রোগমুক্ত থাকতে পারেন, সেরকমভাবে আমরা অবশ্যই সাহায্য করব। আপাতত ওনাকে যেটা করতে হবে সেটা একটুখানি ওনাকে বলুন ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে, মানে একটু এক্সারসাইজ করতে, যেটা উনি করতে চান বা করতে পারেন, বা একটু যোগা প্রাণায়াম করা। আরেকটা কথা বলে দেবো, খুব ইম্পর্টেন্ট কথা, যদি আপনারা মনে করেন যে না খেলে আপনার ওজন কমবে, সবচেয়ে বড় ভুল ধারণা এটা। না খেয়ে কোনোদিনও কারোর ওজন কমবে না, না খেয়ে আপনার বরঞ্চ পেটের সমস্যা বাড়বে, তার পাশাপাশি দেখবেন আপনার বডি ওয়েট এমনিতেই বেড়ে যাচ্ছে। কারণ এই যে বডি ওয়েট বাড়াটা মেটাবলিজমের উপর ডিপেন্ড করে। আপনার যদি মেটাবলিজম ভালো হয়, আপনি যদি এতগুলো খাবারও খেয়ে যান আপনার বডিতে হয়তো সেটা আপনাকে বডি ওয়েট বাড়াবে না, কিন্তু মেটাবলিজম যদি খারাপ হয়, আপনি এইটুকু খেলে বা আপনি শুধু জল খেলেও কিন্তু আপনার বডি ওয়েট বেড়ে যাবে। তো আপনার মেটাবলিজমকে আগে ঠিক করতে হবে। না খেয়ে পড়ে রইলাম তাতে কিন্তু কোনোদিনও সমস্যার সমাধান হবে না, আরও অন্যান্য রোগ ওনার শরীরের মধ্যে কিন্তু বাসা বাঁধবে। তো একটু ওনাকে বলুন যে গরম জল খাওয়া শুরু করার জন্য, আর একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি আপাতত বাড়ানোর জন্য। তারপর কি করতে হবে, কিভাবে করলে উনি ভালো থাকবে, সেটা আমরা অবশ্যই ওনাকে সাজেস্ট করব। একদম। আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি দক্ষিণ চব্বিশ পরগনা। দক্ষিণ 24 পরগনা থেকে বলুন, কি সমস্যা? আমি শর্মার কাছে গিয়েছিলাম, আমতলা চেম্বার সমস্যা আমতলাতে গিয়েছিলেন? একটা আচ্ছা। প্রবলেম থেকে মানে প্রচন্ড গ্যাস ফেলে খিদে, এখন অনেকটা ভালো আছি। গ্যাসের সমস্যা নিয়ে গিয়েছিলেন আমতলাতে? আপনি বলেছিলেন জানাতে কিভাবে জানি, এখন দেখলাম লাইভ হচ্ছে, জানিয়ে দিলাম, খুব ভালো আছি। আচ্ছা আচ্ছা, বাহ। ভালো, হ্যাঁ, খুব ভালো লাগলো শুনে। আসলে এই রকমই আমরা ঠিক মতন যদি প্রপার টাইমে ম্যাডাম আমাদের যখন আমরা বুঝতে পারি, ফিল করতে পারি যে এই রোগটা হয়তো আমার শরীরে আসতে চলেছে, তখন আমাদের প্রতিদিনই কিন্তু বিভিন্ন টপিক নিয়ে আলোচনা হয়, এই গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আলোচনা হয়, যেগুলো হয়তো আমরা এই যে আজকের যে টপিকটি, এই ব্যাপারে অনেকেই হয়তো অবগত নয় যে রেডিকিউলোপ্যাথি এটা কি ব্যাপার, কি হতে পারে, বা কি হলে আমরা এর থেকে প্রিভেন্ট করব বা এর থেকে কীভাবে বাঁচবো, সেটা কিন্তু ম্যাডাম সুন্দর করে সেটা বলে দিলেন। সেটাই হলো মেন কথা।
আমরা আরেকটু জানবো যে এই যে ম্যাডাম, এই যে অনেক সময় খাদ্যাভ্যাস, আমাদের যে লাইফস্টাইল বা খাদ্যাভ্যাস, আমরা খাদ্য যেটা আমরা খাই বা আমাদের শরীরে যেটাকে আমরা মানে খাদ্য হিসাবে গ্রহণ করি, অনেক সময় দেখা যায় যে কোনো খাবার হয়তো আমরা শরীরে নিতে পারি না, বা আমরা যদি নিও তারও হয়তো ঠিকমতো হজম ক্ষমতাটাও আমাদের মধ্যে অনেক সময় থাকে না। আমরা সে বিষয়ে জানবো। দেখুন, এখন যা দেখা যায় যে আপনার এই যে খাওয়া দাওয়ার জন্য এখন এত ডায়েটিশিয়ান, এত নিউট্রিশনিস্ট, এত নিউট্রিশনের আলাদা করে চেম্বার বা নিউট্রিশনিস্টের এত ডিমান্ড, ডায়েটিশিয়ানের এত ডিমান্ড। আগে এগুলো কেন ছিল না? এখন আলাদা করে তার কোর্স করা হয়েছে, স্টার্টিং ফ্রম দ্য স্কুল আপ টু দ্য কলেজ, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, সবকিছু হচ্ছে এগুলো নিয়ে। কেন হচ্ছে এই জিনিসগুলো? আগে তো এগুলো ছিল না, আগে তো এরকম আলাদাভাবে নিউট্রিশনিস্ট বা ডায়েটিশনিস্টের কোনো প্রয়োজন ছিল না। প্রথমত এখন যেটা হচ্ছে, আমাদের যে লাইফস্টাইল সেটা হয়ে গেছে সেডেন্টারিক লাইফস্টাইল। সেডেন্টারিক লাইফস্টাইল মানে কি? আমরা শুয়ে বসে কাটিয়ে দিচ্ছি, বা আমাদের কাজকর্ম যেরকম একই জায়গায় বসে বসে কাজ করা, বা অনেকেরই থাকে ওয়ার্ক ফ্রম হোম, ঘরে বসে বসেই কাজ হয়ে যাচ্ছে, তো কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটির কোনো ব্যাপার নেই। আমি আমার ক্ষেত্রেই বলবো, আমি যখন চেম্বারে যাই শুধু যাওয়া আসাটুকুই, বাদ বাকি কিন্তু আমাকে চেম্বারে 5 থেকে 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা যতক্ষণ পেশেন্ট থাকে আমাকে কিন্তু বসেই থাকতে হয় সেখানে, বা প্রোগ্রামের জন্য বসে থাকতে হয়। তো এটাও কিন্তু কাইন্ড অফ এ সেডেন্টারিক লাইফস্টাইল। হয়তো আমি সকালবেলা 10টা থেকে শুরু করে রাত 11টা-12টা অবধি কাজ করছি, কিন্তু ওই বসে থাকার কাজটাই কিন্তু আমার বেশি। তো দিস ইজ অলসো সেডেন্টারিক লাইফস্টাইল। তার পাশাপাশি আমাদের যে খাওয়া দাওয়া, এখন খাবারের মধ্যে রয়েছে ভেজাল, যেটাকে আমরা অ্যাডলসেন্স বলে থাকি। খাবারের মধ্যে প্রত্যেকটার মধ্যে রাসায়নিক, কীটনাশক বা সেরকম লো কোয়ালিটির এখন সব ফুড গ্রেনস রয়েছে, বা এখন যেগুলো খাবার পাওয়া যায় রেডি টু ইট, রেডি টু কুক, এরকম খাবার তাড়াতাড়ির জন্য। তো এই খাবারগুলোর জন্যই কিন্তু আমাদের ধরুন শুধুমাত্র বডি ওয়েট বাড়াতে তো একদমই নয়, আপনার তার পাশাপাশি পেটের সমস্যা, স্কিনের সমস্যা, বা আপনার আর্থ্রাইটিসের মতো সমস্যাও কিন্তু এগুলো থেকেই হচ্ছে। যার জন্য আমরা সবসময় একটা কথা বলি যে আপনি কি খাচ্ছেন তার কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি দুটোকেই কিন্তু আপনাকে মেজার করতে হবে। আপনি ভালো কোয়ালিটির জিনিস খাচ্ছেন কিন্তু কোয়ান্টিটি ওয়াইজ আপনি এতগুলো খেয়ে নিচ্ছেন, কোনো আপনার লাভ হবে না। বা আপনি কোনো হয়তো ভালো কোয়ালিটির কোনো খাবার খাচ্ছেন, আপনি এইটুকু খাচ্ছেন, সেটাও কিন্তু আপনার শরীরে কোনো কাজে লাগবে না। তো কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোই আপনাকে ঠিকভাবে, আপনাকে ব্যালেন্সভাবে আপনাকে খেতে হবে। সেটা হয়তো এখন আমরা বুঝতে পারি না, তার জন্য আলাদাভাবে যারা পড়াশোনা করছে, নিউট্রিশনিস্ট বা ডায়েটিশনিস্ট, তারা ভালো করে আপনাকে সেটা বলতে পারবে যে কি খাবেন, কখন খাবেন, বা আপনার খাবারের টাইম টেবিলটা কীরকম হবে, কতবার সারাদিনে খাবেন, কোনটা খেলে আপনার জন্য ভালো হবে। তো এগুলোকেও একটু জানার প্রয়োজন রয়েছে। তো আপনার লাইফস্টাইল আর আপনার ডায়েট, এই দুটো জিনিসকে যদি আপনি মেনটেন করতে পারেন, এটা বলবো না যে রোগ আপনার শরীরে কোনোদিনও আসবে না, হয়তো আসবে, যতটা হয়তো তাড়াতাড়ি আসার কথা সেরকম তাড়াতাড়ি আসবে না, অনেকটা লেটে আসবে, বা যতটা আপনার উপর হয়তো মানে প্রভাব ফেলার কথা সেটা হবে না, কম প্রভাব ফেলবে। আপনি মোরলেস আপনি ভালো থাকবেন। তো তার জন্যই বারে বারে বলা যে আপনার লাইফস্টাইল আর ডায়েট, এই দুটো জিনিসকে একটু আপনি নিজের হাতে নিন, এটাকে আপনি একটু ভালো করে ঠিকভাবে করুন, তাহলে দেখবেন আপনার কোনো ধরনের ডিজিজের জন্য মেডিকেশন বা সার্জারি বা থেরাপি কোনো কিছুরই আপনার কোনো প্রয়োজন হবে না। একদম। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? বলুন কি সমস্যাটা বলুন। আমার মায়ের অ্যাকচুয়ালি আমার আর মানে বলতে গেলে মানে খুব ব্যথা হয়, হাঁটুর ব্যথা, অনেক জায়গায় দেখি। আচ্ছা, সমস্যাটা কার একটু পরিষ্কার করে বলুন। অনেক জায়গায় দেখতেছি আমার মায়ের হাঁটুটা। মায়ের হাঁটু? আপনার মায়ের হাঁটুর সমস্যা রয়েছে, হাঁটুতে ব্যথা রয়েছে, তাই তো? আচ্ছা, হাঁটুর কোনো এক্সরে করা হয়েছে? না, এক্সরে তো এমনি তেল, মলম, তারপরে ওষুধ। কতদিন ধরে এই সমস্যাটা ওনার? অনেকদিন, 5 বছর। 5 বছর ধরে সমস্যা, আপনি ওই তেল মলম ওষুধের উপরই ঘুরে বেড়াচ্ছেন, এক্সরে এখন অবধি আপনার করা হলো না। তো এই যে আপনি মেডিসিনগুলো যেগুলো ব্যবহার করছেন, কোনো ডক্টর থেকে সেগুলো প্রেসক্রাইব করা না আপনারা নিজেদের মতোই দোকান থেকে নিয়ে করছেন? ডক্টর প্রেসক্রাইব করা। তো আপনি এরকম কোন ডক্টরকে দেখিয়েছেন যিনি একটা সামান্য হাঁটুর এক্সরেটুকু আপনার করতে দেয়নি আপনার মায়ের, আর এমনিতেই ওষুধ দিয়ে চলছে, আপনাকে তেল মলম দিয়ে চলছে? এটা তো কোনোদিনও হয় না। দেখুন, আপনার মায়ের যেরকম হাঁটুর সমস্যা রয়েছে,
যখন আপনি কোনো ডক্টরের কাছে যাবেন, আপনি যে যে সমস্যাগুলো বলবেন যে এরকম সমস্যা হচ্ছে বা ফুলে যাচ্ছে, খচখচ শব্দ হচ্ছে, পা ভাঁজ করতে পারছে না, সেটা একটা অ্যাজাম্পশন যে হয়তো ওনার হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিসের সমস্যা রয়েছে। সেই অ্যাজাম্পশনের উপরে ডিপেন্ড করে ফার্স্ট ইনিশিয়াল আমরা ট্রিটমেন্টটা করব, যেটা আমরাও এরকমভাবেই করে থাকি যদি আপনার কাছে রিপোর্ট না থাকে। নেক্সট আমি আপনাকে রিপোর্ট করতে দেব, যে আগে আপনি রিপোর্টটা করান, অস্টিওআর্থ্রাইটিস না অস্টিওমাইলাইটিস রয়েছে, না আপনার অস্টিওপোরোসিস রয়েছে, না অস্টিওপেনিয়া রয়েছে। অল আর ডিফারেন্ট, প্রত্যেকটা রোগ আলাদা, প্রত্যেকটা রোগের চিকিৎসা আলাদা, কিছুটা সিমিলারিটি থাকবে চিকিৎসার মধ্যে, কিন্তু তাও কিছুটা আলাদা রয়েছে। তো আমি আগে আপনাকে বলবো, দয়া করে যতটা তাড়াতাড়ি সম্ভব, আর দেরি করবেন না, 5 বছর মানে অনেক দিন হয়ে গেছে, দুটো হাঁটুর এক্সরে আগে করান। এক্সরে রিপোর্টটা নিয়ে আপনি আমাদের যে চেম্বার আপনার বাড়ির কাছাকাছি রয়েছে সেখানে এসে একবার একটু দেখা করুন। আপাতত বলবো যে কোনো ধরনের ব্যথার ওষুধ ওনাকে দয়া করে খেতে দেবেন না। হাঁটুর সমস্যা রয়েছে, ব্যথার ওষুধ ছাড়া আমার মনে হয় না আর অন্য কোনো ওষুধ আপনাকে দেওয়া হয়েছে, বা খুব বেশি হলে ক্যালসিয়ামের ওষুধ আপনাকে দেওয়া হবে। এগুলোর থেকে কিন্তু ওনার লিভার, কিডনি দুটোই একদম নষ্ট হয়ে যাবে। যদি চান যে এই জিনিসগুলো বেঁচে থাকুক, একটু আপনি হাঁটুর এক্সরেটা করুন। ব্যথার ওষুধ একদমই দেবেন না। যদি আপনাকে করতে হয়, আপনি একটু শুকনো গরম সেক দিন, যে হাঁটুতে যেখানে ব্যথা হচ্ছে একটু আপনি শুকনো গরম সেক দিন ওই জায়গাটায়, ঠিক আছে? আর পা ভাঁজ করা একদমই ওনার চলবে না। বেশি সিঁড়ি ওঠা নামা করা, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা বা বেশি চলাফেরা করা, এগুলো একটু আপাতত ওনাকে বন্ধ রাখতে বলুন। আর বলবো যে আর দেরি করবেন না, আপনি অনেকটাই দেরি করে ফেলেছেন। এরকমভাবে গাফিলতি করতে করতে না তারপর দেখবেন ওনার হাঁটুর আর কিছুই করার জায়গা থাকবে না, তারপর সোজা আপনাকে বলবে এবার আপনি সার্জারি করে নিন। জানাই গেল না যে ওনার সমস্যাটা কি হলো, কিন্তু সার্জারি করে নিন। তো একটু হাঁটুর এক্সরেটা করুন, আর যদি ওনাকে সাথে নিয়ে আসতে পারেন খুব ভালো হবে। একটু আমাদের যে কোনো চেম্বারে দেখা করুন, এক্স্যাক্টলি ওনার কি হয়েছে, কি করলে উনি ভালো থাকবে, কি খাবে কি খাবে না, সবটাই আমরা আপনাকে বলবো। একদম, ঠিক আছে আমি নিয়ে গেলাম। ধন্যবাদ। এই যে এটাই হলো এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সেসব এক্সপার্ট ডক্টররা, যারা কিন্তু একদম আপনার কথাতেই বুঝে গেলেন 5 বছর ধরে আপনারা রোগটা নিয়েই বসে রয়েছেন বা ট্রিটমেন্ট করছেন ঠিকই, কিন্তু তার কোনো এক্সরে রিপোর্ট নেই, কিছুই নেই। আসল যে ওটা প্রপার ডায়াগনোসিসটাই আপনার হয়তো হয়নি বলেই মনে হয় উনি এখনও 5 বছর ধরে এগিয়ে যাচ্ছে ওই রোগটিকে নিয়ে। আমি অবশ্যই বলে দেবো, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডক্টরদের আপনারা কোথায় পেয়ে যাচ্ছেন, এক্সপার্ট ডক্টরদের। 12 তারিখে মেচেদাতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, যিনি কিন্তু আমাদের আজকের গেস্ট ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন। এছাড়া আপনারা 15 তারিখে বর্ধমানে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, 15 তারিখেও পাচ্ছেন কিন্তু বর্ধমানে। 15 তারিখে মালদহে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, এবং হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, আগরতলাতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন, এবং শিলচরে পেয়ে যাচ্ছেন বন্ধুরা, যেটা হলো ডক্টর এন ভট্টাচার্য রয়েছেন সেখানে, সেটা কিন্তু 16 তারিখে, 16/2/25। এবং আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, এবং আপনারা বন্ধুরা পাচ্ছেন কোচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পেয়ে যাচ্ছেন, বনগাঁতে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন 20 তারিখে, এবং 21 তারিখে ক্যানিংয়ে পাচ্ছেন ডক্টর আরদেকে পেয়ে যাচ্ছেন, 21 তারিখে আবার কিন্তু শ্যামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, এবং 22 তারিখে দিল্লিতে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন, এবং 22 তারিখে আপনারা পাচ্ছেন খড়গপুরেও বন্ধুরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন 22 তারিখে। 22 তারিখে শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। 22 তারিখে কিন্তু আবার আপনারা পেয়ে যাচ্ছেন বহরমপুরে ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, এবং বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পেয়ে যাচ্ছেন, সেটা কিন্তু 22 তারিখ। এবং 23 তারিখে বন্ধুরা পাচ্ছেন জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন। 23 তারিখে গৌহাটিতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, এবং 23 তারিখ আবার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কৃষ্ণনগরও বন্ধুরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন। 23 তারিখে বোলপুরও বন্ধুরা পাচ্ছেন, সেখানেও কিন্তু ডক্টর এস ভাদুরীকে আপনারা পেয়ে যাচ্ছেন বোলপুরে 23 তারিখে। এবং 24 তারিখে ডিব্রুগড়ে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, এবং গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন গঙ্গারামপুরে, সেটা কিন্তু 28 তারিখে পেয়ে যাচ্ছেন। এবং 2 তারিখে অর্থাৎ মার্চ মাসেই কিন্তু আপনারা 2 তারিখে পেয়ে যাচ্ছেন, 2-3-25 পেয়ে যাচ্ছেন গঙ্গাসাগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন, এবং রায়গঞ্জে বন্ধুরা পাচ্ছেন 3-3-25 অর্থাৎ 3রা মার্চে পেয়ে যাচ্ছেন রায়গঞ্জে ডক্টর এস ঘোষাল সেখানে উপস্থিত থাকছেন। এবং 8 পেয়ে যাচ্ছেন মার্চ মাসের 8 তারিখে বন্ধুরা পাচ্ছেন আসানসোলে ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডিরেক্টর হিসেবে উপস্থিত থাকছেন। এবং আর যে 2টি জায়গা ওপেনিং হচ্ছে সেটা হলো 1 তারিখ হচ্ছেন মার্চ মাসের, 1-3-25 হচ্ছে পুরুলিয়াতে ওপেনিং হচ্ছে, এবং 2-3-25 সেখানে ঝাড়গ্রামে
ওপেনিং হচ্ছে, দু জায়গায় কিন্তু ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন প্রথম দিন ওপেনিংয়ে। অবশ্যই আপনারা তো জানেন হেড অফিস কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের মধ্যমগ্রামে অবস্থিত। সেখানে সোম থেকে শনি বিভিন্ন ডক্টররা থাকছেন, এনবিপির এক্সপার্ট ডক্টররা থাকছেন। এছাড়া আপনারা জানেন হাতিবাগানে চেম্বার রয়েছে, ল্যান্সডাউনে চেম্বার রয়েছে, দক্ষিণ কলকাতার বেলুড়ে আছে, খিদিরপুরে আছে, এবং হাওড়া শিবপুর বাল্টিগুড়িতেও বন্ধুরা আপনারা জানেন সেখানেও কিন্তু চেম্বার রয়েছে। এবং প্রত্যেক বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার আমতলাতে কিন্তু পাচ্ছেন ডক্টর বি শর্মা সেখানে উপস্থিত থাকেন। সেটা হলো দক্ষিণ 24 পরগনার আমতলা, প্রত্যেক বৃহস্পতিবার। সেটা আপনাদের জানিয়ে দিলাম। এবং ফোন নাম্বারটা আরেকবার আমি বলে দিচ্ছি, 9830235527 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 37। এই দুটি নাম্বার হেল্পিং নাম্বার, যার মাধ্যমে আপনারা ডিটেলসটা জানতে পাচ্ছেন আপনার বাড়ি থেকে চেম্বারগুলো কতটা কাছে না দূরে সেটা বিশদভাবে জানার জন্য, এবং ডক্টররা কখন কে থাকছেন, কোন ডাক্তারবাবুরা থাকছেন সেগুলো বিশদভাবে জানার জন্য কিন্তু এই দুটি নাম্বার ভীষণভাবে আপনাকে আপনাদের হেল্প করবে। আর যদি কোথাও চিকিৎসা করে থাকেন তার প্রেসক্রিপশন এবং রিপোর্টগুলো অবশ্যই কিন্তু বন্ধুরা নিয়ে আসবেন। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আমি আমার হাজবেন্ডের দিকে জানতে চাইছি। বলুন, কি হাজবেন্ডের কি সমস্যাটা বলুন। হাতে যন্ত্রণা। হাতের যন্ত্রণা, আচ্ছা শুনুন। কোথায় যন্ত্রণা হয় বললেন? হাতে হাতে হাতে, মানে হাতের কোথায়? রিস্ট না শোল্ডার না এলবো, কোথায়? পুরোটা ধরেই, মানে পুরোটা ধরেই মানে বেশি যন্ত্রণা করছে, মানে দুটো ঝিমঝিম করে হাতটা। আচ্ছা, দুটো হাতেই কি ব্যথা হচ্ছে? একটা হাতটা বেশি, হাতটাও এখন ধরে আছে অনেকটা। আচ্ছা, ওনার ঘাড়ে কোনো সমস্যা রয়েছে কি? হ্যাঁ, এই ডাক্তারবাবুকে দেখিয়েছিলেন, অ্যালোপ্যাথি দেখিয়েছি, হোমিওপ্যাথি করছে এখন, কিন্তু কমছে না কিছু। এক্সরে করেছে, হাতে এই মানে নার্ভের সমস্যা দেখা দিয়েছে, এবং হচ্ছে হাড়েও দেখা দিয়েছে। না, ওনার ঘাড়ে সমস্যা আছে কি কোনো? হ্যাঁ হ্যাঁ আছে। দেখুন, ওনার যদি ঘাড়ে ওনার সমস্যা থাকে তাহলে সেখান থেকে কিন্তু ওনার হাতের সমস্যাগুলো ডেভেলপ করছে। মানে যদি ওনার ঘাড়ে মানে সার্ভাইকাল রিজিয়নে যদি ওনার ব্যথা থাকে বা সেখানে যদি ওনার হাড়গুলো ক্ষয় পেতে থাকে, সেখান থেকে কিন্তু ওনার হাতের দিকে এই সমস্যাগুলো কিন্তু রেডিয়েট করতে পারে। যেটা নিয়ে আজকে আমাদের আলোচনা চলছিল, যে রেডিকুলোপ্যাথি, যে ওনার ঘাড়ের যে হাড়গুলো যদি ওনার ক্ষয় পেয়ে যায় বা চেপে যায় বা বসে যায়, সেখান থেকে যে নার্ভগুলো ওনার হাতের দিকে যেগুলো নার্ভগুলো যাচ্ছে, সেই নার্ভগুলো কিন্তু কম্প্রেসড হয়ে যাবে। কম্প্রেসড হলে সেখান থেকে ওনার ধরুন হাতের মধ্যে যেটা আপনি বলেন যে ঝিঝি ধরা হচ্ছে বা অবশ হয়ে যাচ্ছে, ব্যথা হচ্ছে, এই সমস্যাগুলো কিন্তু ওনার মেইনলি কিন্তু শুরু হচ্ছে ওনার ঘাড় থেকে। তো প্রথমত বলবো যে ওনাকে বলবেন যাতে ঘাড় নিচু করে উনি কোনো কাজ না করে, বা কোনো ভারী ওজনের জিনিস বা ব্যাগ পিঠে নেওয়া বা মাথায় নেওয়া এগুলো যাতে একদমই না করে। ভারী কোনো জিনিস তুলতে এখন আপাতত বারণ করবেন। আর একটা আর্ম স্লিং পাওয়া যায়, যদি প্রয়োজন হয় সেটা ব্যবহার করতে বলুন, যাতে হাতটাকে নিচে যেরকম আমরা নর্মালি হাত ঝুলিয়ে রাখি সেরকম ভাবে যাতে না রাখে, একটু আর্ম স্লিং এর মধ্যে রাখলে উনি একটু আরাম পাবেন। এইটুকু আপনি আপাতত ওনাকে একটু করতে বলুন। আর আপনি যদি মনে করেন যে না, চিকিৎসাটা আপনি আমাদের কাছে করতে চান, একটু বলবো যা আপনার প্রেসক্রিপশন বা রিপোর্টস যাই আপনার এতদিন পর্যন্ত আপনি করিয়েছেন সেগুলো একটু নিয়ে এসে একবার দেখা করুন। ওনাকে সাথে নিয়ে আসতে পারলে খুব ভালো হবে। তাহলে আমরা এক্স্যাক্টলি বুঝতে পারবো যে ওনার সমস্যাটা কোথা থেকে হচ্ছে। সেটা কি ওনার হাড়ের সমস্যা থেকে হচ্ছে না নার্ভের থেকে হচ্ছে, বা কি করলে ভালো থাকবে, সবটাই আমরা আপনাকে বলবো। একদম ধন্যবাদ। আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি ম্যাডাম। এই যে সবে কিন্তু একটা ওয়েদার চেঞ্জের ব্যাপার চলে এসছে, একটা শীতের আবহাওয়া থেকে আমরা একটা গরমের হালকা হাওয়া পাচ্ছি, একটু সাজেশনটা আমরা শুনবো। দেখুন, এই সময়টা হয়তো আপনি বাইরে বেরোলেও খুব আপনার ভালো লাগছে, কিন্তু সত্যি কথা বলতে এই সময়টা কিন্তু খুবই একটা খারাপ সময়। কারণ এই যে বসন্ত এখন যে সময়টা রয়েছে, এই সময়টাতেই কিন্তু চিকেন পক্স খুব বেশি পরিমাণে হয়। তার পাশাপাশি সাধারণ জ্বর সর্দি কাশির সমস্যাটাও কিন্তু এই সিজনটার মধ্যে খুব বেশি পরিমাণে হয়। যেটা আমি বললাম যে দুপুরবেলা আপনার একটু গরম লাগছে, সন্ধেবেলা হাওয়া দিচ্ছে, রাত্রিবেলা আবার ঠান্ডা, ওই হাওয়াটা খুব হয়তো আপনার ভালো লাগছে, কিন্তু ওই হাওয়াটা থেকেই কিন্তু আপনার অন্যান্য আরও অনেক রোগ সমস্যা এগুলো কিন্তু চলে আসবে। একটু সাবধানে থাকুন। গরম লাগছে বলেই ফ্যান অন করে ফ্যানের তলায় বসে বললাম, ঠান্ডা জল খেয়ে ফেললাম, এসি চালিয়ে দিলাম, এগুলো একটু এখন অ্যাভয়েড করুন। একটু আপনি যদি বাইরে থেকে দিনের বেলা বাইরে থেকে আপনি কোথাও থেকে এলেন, ঘরে এসে আপনি একটু বসুন, একটু রেস্ট করুন, এমনিতেই আপনার বডি কুল ডাউন হয়ে যাবে। তো একটু সাবধানে থাকুন, ভালো থাকুন। একদম। আর অবশ্যই আবার আমরা ফিরে আসবো আবার একটি নতুন টপিক নিয়ে, রোগ সংক্রান্ত বিষয় অবশ্যই। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এনপিপির হাত ধরুন, আয়ুর্বেদ চিকিৎসার হাত ধরুন, নিশ্চয়ই ভালো থাকবেন। ম্যাডাম আপনাকে অনেক ধন্যবাদ, নমস্কার।
ম্যাডাম আপনার নাম কি? শ্যামলী হালদার, আপনি কোথা থেকে এসেছেন? ডায়মন্ড হারবার থেকে। ডায়মন্ড হারবার থেকে। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এনবিপি তে এসেছিলেন? আমার পায়ের ব্যথা নিয়ে আমি এনবিপিতে এসেছিলাম। হাঁটুর ব্যথা নিয়ে? হাঁটুর ব্যথা। ডাক্তারবাবু দেখে কি বলেছিলেন? ডাক্তারবাবু দেখে বলেছিলেন যে কতদিন সারবে বা কত হবে। আচ্ছা, আপনার অস্টিও আর্থারাইটিস হয়েছিল? হ্যাঁ বলেছিলেন। আচ্ছা, আপনি আমাদের এখানে আসার আগে অন্য চিকিৎসা করেছিলেন? অনেক চিকিৎসা করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। কোনো কাজ হয়নি? না, একই রকম। আচ্ছা, আমাদের এখানে কোন মাসে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন? আমি নভেম্বরের 7 তারিখে এসেছিলাম। নভেম্বরের 7 তারিখে। আজকে ধরুন জানুয়ারি 16 তারিখ। আপনি এর মধ্যে আপনি কেমন আছেন এখন? কেমন আছেন? খুবই ভালো আছি। আমার পায়ের ব্যথা ইজি হয়ে গেছে, আমার কোনো সমস্যা নেই, হাঁটতে চলতে আর কষ্ট হয় না? কষ্ট হয় না। এমনকি আমার রিলেটিভদেরও বলেছি, হ্যাঁ, তারা হ্যাঁ। ভেলোর যাবে বলেছিল, আচ্ছা। যে আগে ডাক্তারবাবুকে দেখাও, আচ্ছা। তারপরে তোমরা অন্য জায়গায় দেখাবে। হ্যাঁ, এবং তারাও এখন সম্ভবত এসেছে। মানে আপনার এতটা এখানে আত্মবিশ্বাস জন্মেছে আমি যে আপনার নিজের রিলেটিভদেরও এখানে পাঠাচ্ছেন এখন। পাঠিয়েছিলাম। আচ্ছা, এখন আপনি তাহলে স্যাটিসফাইড এবং হ্যাঁ, happy? এখন স্যাটিসফাইড। হ্যাঁ। আচ্ছা, আপনি দর্শকরা যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন তাদের জন্য কি বলতে চাইবেন? তাদের বলতে চাই তারাও এই এখানে দেখাক এবং রোগ থেকে মুক্ত হোক। আচ্ছা, তাদেরকেও আপনি চাইছেন যাতে এনবিপি তে এসে ডাক্তারবাবুকে দেখান এবং তাদের যা কোনো সমস্যা হোক সেটা নিয়ে আসলে তারা ভালো ফল পাবে, আপনার এই বিশ্বাস আছে? আমার এটা বিশ্বাস। আচ্ছা। আমার নিজের থেকে আমার এটা বিশ্বাস যে আমার বিয়ে হয়েছে যখন, তখন তাদেরও ভালো হয়ে যাবে, আমার এটা নিজের আত্মবিশ্বাস। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এবং আপনি আরো ভালো থাকুন, আমরা এটাই আশা করব। এবং দর্শকদের যেটা বললেন, দর্শকদের জন্য এটা একটা সুখবর যে আমাদের এখানে এলে অনেক দূরে গিয়ে চিকিৎসা না করিয়েও আমাদের এনবিপি তে এসে চিকিৎসা করলে মানুষ সুস্থ হতে পারে। ধন্যবাদ। ম্যাডাম আপনার নাম কি? অঞ্জনা দত্ত। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? হাওড়া কদমতলা। আপনি এনবিপি তে কি সমস্যা নিয়ে এসেছিলেন? শ্বাসকষ্টের সমস্যা নিয়ে এসেছিলাম। আচ্ছা, কতদিন ধরে আপনি এই সমস্যায় ভুগছিলেন? 15 বছর ধরে ভুগছিলাম। শ্বাসকষ্টের সমস্যা ছিল? শ্বাসকষ্টের সমস্যা ছিল। আচ্ছা, আপনার যেটা ডায়াগনোসিস হয়েছিল সেটা হচ্ছে সিওপিডি বলছে, হ্যাঁ? হ্যাঁ। তো এই শ্বাসকষ্ট সমস্যা নিয়ে ভুগছিলেন, আগে দেখিয়েছেন কোথাও? হ্যাঁ, মেডিকেলে দেখিয়েছি, পিজিতে দেখিয়েছি, ভাঙড়ে দেখিয়েছি। তারপরে একদিন বলল আপনি এই মাসের মধ্যে মারা যাবেন। তখন আমার খুব কান্না পাচ্ছে, আমার মেয়েরাও খুব কান্নাকাটি করছে। আমার বাইরে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করেছিল। তখন একদিন সকালবেলা টিভি খুলেছি, দেখছি যে ভদ্রলোক অ্যাড দিয়েছে। তখন আমি এই নাম্বার নিয়ে আমি ডাক্তারবাবুর কাছে আসি। আচ্ছা, মোটামুটি আপনি 7-8 মাস এখানে ওষুধ খেয়েছেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো 7-8 মাস ওষুধ খেয়ে আজকে কেমন আছেন আপনি? একদম ভালো আছি। এখন একদম শ্বাসকষ্টের কোনো আমি বুঝতে পারি না, একদম নিরালায় ঘুমাই। খুব নিজের থেকে ঠান্ডা গরম জলে চান করি, আর ঠান্ডা গরম জল খাই, ওষুধ সব গরম জলেতেই খাই। আমি ভীষণ ভালো আছি। আচ্ছা, এখন তো শীতকাল, তাও কোনো কষ্ট হচ্ছে না? না? না না, আমার একদম কষ্ট হচ্ছে। আচ্ছা, আগে কি শীতকালে কষ্ট হতো? বাপরে, দম ছুটে যেতাম, একদম দম ছুটে যেতাম, ছুটোছুটি করে লেগে যেতাম। আর সারা বছরই কিছু না কিছু কষ্ট হতো? হ্যাঁ, ওই ভুগতেই থাকি, ভালো হতাম না। আচ্ছা, এখন আপনি তাহলে একটু আনন্দ পেয়েছেন, শান্তি পেয়েছেন? হ্যাঁ, আমি আনন্দ পেয়েছি, শান্তি পেয়েছি, আমার ঘুমিয়ে শান্তি, আমি একদম মুখে আছি। আপনার তাহলে এখানে আয়ুর্বেদে এনবিপি তে এসে চিকিৎসা করানোতে আপনি যেটা শুনেছিলেন আপনার আয়ু শেষ হয়ে যাচ্ছে, সেটা এখন আয়ু বৃদ্ধি পেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি একদম ভালো আছি, কোনো আমার অসুবিধা বলে নেই। আচ্ছা, যারা টিভিতে প্রোগ্রাম দেখেন তাদের জন্য আপনি কি বলতে চাইবেন? হ্যাঁ, এই শ্বাসকষ্টের জন্য আয়ুর্বেদিক ওষুধ খাক, ওনারা ভালো হয়ে যাবে। ভালো হয়ে গেলে আনন্দ থাকবে। যেরকম যেরকম ডাক্তারবাবু সব বলবেন সেরকম সেরকম মানতে হবে। আমি ঠান্ডা গরম জলে চান করি, আর ঠান্ডা গরম জল খাই, ঠান্ডা গরম জলে বাইল করে ওষুধ খাই। আমি একদম ওকে। শ্বাসকষ্ট বলে আমি কোনো কিচ্ছু বুঝতে পারি না। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর আপনি এত সুস্থ আছেন বলে আমরাও খুব হ্যাপি। আপনি সারা জীবন সুস্থ থাকুন, এই প্রার্থনা করি। হ্যাঁ, আপনাদের ঘরেও প্রার্থনা করি আপনারা ভালো থাকুন। আপনারা দেবতা, ডাক্তারবাবু মানে দেবতা। আমার খুব ভালো আছি আমি। আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনাদেরও অনেক ধন্যবাদ। স্যার, আপনার নাম কি? আমার নাম প্রবীর কুমার হালদার। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি দক্ষিণ 24 পরগনায়, কৈপুকুর, বড় কৈপুকুর গ্রাম। আচ্ছা, আরো ভালো করে একটু বলি, লক্ষ্মীরামপুর স্টেশন, ওখান থেকে বড় কৈপুকুরের গ্রাম। আচ্ছা আচ্ছা, আপনি যখন এনবিপি তে এসেছিলেন কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি এসেছিলাম মূলত সুগারের জন্য।
সুগারের জন্য। আপনার সুগার কতদিন ধরে ছিল? সুগার আমার প্রায় 6 বছর মতো ছিল। 6 বছর ধরে আপনি সুগারের রোগে ভুগছিলেন। আপনি কি কোনো ওষুধ খাচ্ছিলেন তখন? হ্যাঁ, অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। খাচ্ছিলেন, কিন্তু তাতে আপনি যখন আমাদের এখানে এসেছেন তখন আপনার কত ছিল সুগার? তখন আমার ছিল খালি পেটে 235 এবং ভরা পেটে 456। আচ্ছা, তখন আপনি অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলেন? অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। আচ্ছা, এবার আপনি কোন মাসের রিপোর্ট বলছেন এটা? এবার আমি বলছিলাম এটা নভেম্বরের রিপোর্ট। নভেম্বরের রিপোর্ট। আচ্ছা, তারপর আপনি আমাদের এখানে এসে আমাদের ওষুধ খাওয়া শুরু করলেন, অ্যালোপ্যাথি ওষুধটা বন্ধ করে দিলেন। আচ্ছা, আজকে এখন আপনার কত সুগার আছে? এখন আমার সুগার আছে খালি পেটে 120, ভরা পেটে 140। আচ্ছা, তার মানে এখন আপনি আমাদের ওষুধ খেয়ে অ্যালোপ্যাথি ওষুধ বন্ধ করে দিয়ে রিপোর্টে যেটা এলো 120 আর 140। আচ্ছা, এখন আপনি শারীরিকভাবে কেমন সুস্থতা ফিল করছেন? নিশ্চয়ই এখন শারীরিকভাবে আমি সম্পূর্ণ সুস্থতা ভোগ করছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। এবার আপনি একটু বলুন যে আপনার যে এই উপকারটা হয়েছে, দর্শক যারা আপনাকে দেখছে টিভিতে, তাদের জন্য কি সংবাদ দেবেন? আমি সব দর্শককে অনুরোধ করব অযথা এখানে সেখানে না ঘুরে আপনারা আমি যে প্রতিষ্ঠানে এসেছি এই প্রতিষ্ঠান থেকে আপনার সুগারের ওষুধ খান। আমি যা বলছি এটা সত্য কথা বলছি। আচ্ছা, এবং আপনার কাছে তো তার রিপোর্টও রয়েছে? হ্যাঁ, রিপোর্টও রয়েছে। আচ্ছা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের ওপরে এতটা ভরসা করে এগিয়েছিলেন এবং আজকে সম্পূর্ণভাবে সুস্থ হয়েছে। ধন্যবাদ।